আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে এই ফেসবুক লাইভে আসার একটি উদ্দেশ্য আছে, আমি প্রথমেই সেটা বলে নেই। আহ, প্রথমত আমাকে অনেকেই বিসিএস প্রস্তুতি সহ, চাকরির বিভিন্ন প্রস্তুতি সহ আহ, পুরো কেরিয়ার প্ল্যানিং এর বিষয়বস্তু বিষয়ে অনেক প্রশ্ন জিজ্ঞেস করেন এবং ব্যক্তিগত ব্যস্ততার কারণে আমি প্রশ্নগুলোর উত্তর সচরাচর উইদিন 3 or 4 আওয়ার্স ছাড়া আমি দিতেই পারি না রিপ্লাই। তো সেই কারণেই আমার মনে হলো যে যদি আমি একটু লাইভে এসে সরাসরি প্রশ্ন এবং সেগুলোর উত্তর দিই, সেগুলো হয়তো অনেকের কাজে লাগবে। তনিম আহমেদ, আপনি নিশ্চয়ই ভালো আছেন। আমাকে লাইভে শুনতে পাচ্ছেন কি ক্লিয়ারলি? আজকের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি যে সামনে যে 50তম বিসিএস এবং 51তম বিসিএস হতে চলেছে, সেই বিসিএস এর প্রস্তুতির ক্ষেত্রে কি রকম স্ট্র্যাটেজি নেওয়া যেতে পারে, কি কৌশলগুলো অবলম্বন করা যেতে পারে, বুক লিস্ট কি হতে পারে, এই বিষয়গুলোই মুখ্য আলোচ্য বিষয়। এছাড়াও কেরিয়ার নিয়ে যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন। আপনারা এখানে কমেন্ট করলে আমি সেটা দেখতে পাবো এবং সেই অনুযায়ী আমি রেসপন্স করব। আপনি চাইলে লাইভটা শেয়ারও করতে পারেন, যাতে করে আরো রিচ করতে পারে আরো যাদের জিজ্ঞাসা আছে। রাইট। সো বিসিএস এর যদি আপনারা রিসেন্টলি যে বিসিএস গুলো হয়ে গেল প্রিলিমিনারি যদি বলি, তাহলে প্রশ্নের প্যাটার্নে আপনারা নিশ্চয়ই একটু হালকা পার্থক্য দেখতে পাচ্ছেন। তো সেই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু প্রশ্ন, সব প্রশ্ন নয়, অ্যারাউন্ড 25% প্রশ্নগুলো একটু ডেপথ থেকে আসতেছে, গভীরতা একটু বেশি, এবং এটা খুবই স্বাভাবিক যে যত বেশি আমরা উন্নয়নের দিকে যাব, সিভিল সার্ভিসে আসাটা টাফ হবে, কারণ সিভিল সার্ভিসে কম্পিটেন্ট যারা তারাই আসতে পারবে। এটাই একটা দেশের উন্নয়নের একটা মাপ কাঠিও হইতে পারে। সো আপনাকে ওই ওই জিনিসটার সঙ্গে খাপ খাইয়েই নিজেকে তৈরি করে এই জায়গাটায় আসতে হবে, এটাই হলো ফ্যাক্ট। এখন কিভাবে আসা যায়? এখন ডেপথ যে জায়গাগুলোতে হচ্ছে, একটু যদি আরো ক্রিটিক্যালি অ্যানালিসিস করা যায়, দেখা যাবে যে সাহিত্য পার্টটাতে ডেপথ করার অপশন অনেক বেশি, কারণ সাহিত্য কর্মের সংখ্যা বিষয় অনেক বেশি এবং সেই সাহিত্য কর্মগুলোর ভিতরে পড়ার ক্ষেত্রে অনেকের লিমিটেশনস রয়েছে। সময় স্বল্পতা একটা লিমিটেশন বিশেষ প্রস্তুতির ক্ষেত্রে। আপনি যদি কম সময়ে প্রস্তুতিটা নিতে চান, সেই ক্ষেত্রে এই ডেপথটা অর্জন করাটা একটু ডিফিকাল্ট হয়, একটু স্ট্র্যাটেজিক্যালি ডেপথের দিকে যাইতে হবে। ওকে, আব্দুর রহিম ওয়ান্টস টু জয়েন উইথ মি অন ভিডিও। আই এম সরি, আই কান্ট অ্যাপ্রুভ ইউ। তো রিয়াদ কাজী, আপনি নড়াইল থেকে দেখছেন, ভালো আছেন তাই না? আসলে ডিরেক্টলি ইন্টারাকশন করার একটা আলাদা একটা পজিটিভ সাইডস আছে, সেটা হলো যে আপনি ডিরেক্টলি আমাকে বলতে পারছেন যে কোনো প্রশ্ন, যেটা হয়তো মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে নক করলে আমি হয়তো রেসপন্স করতে 2 দিন লাগাই দেব। ওকে, গোপাল চন্দ্র বলছেন যে কেমন আছেন? আমি ভালো আছি গোপাল চন্দ্র, আপনি কেমন আছেন? আচ্ছা, তাহলে আমরা আলোচনাটাও কন্টিনিউ রেখে ইন দ্য মিন টাইম আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। ওকে, সো আমি বলবো যে যেই সাহিত্যকর্মগুলো বিসিএস প্রিলি এবং রিটেন দুই জায়গাতেই লাগে, আপনারা একটু রিটেনে যদি দেখেন যে গ্রন্থ সমালোচনা বলে একটা অংশ আছে, সেই জায়গাটায় দেখবেন মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ, গ্রামীণ ইতিহাস ঐতিহ্য নিয়ে গ্রন্থ, তারপরে হলো 69 গণ অভ্যুত্থান, 52 ভাষা আন্দোলন কেন্দ্রিক গ্রন্থ, বিভিন্ন জনরার গ্রন্থের যে কোনো একটার গ্রন্থ সমালোচনা করতে বলে, অনেক সময় নামও ফিক্স করে দেয়। সো গ্রন্থ সমালোচনার জন্য মোহসিনা নাজিলার যে বইটা আছে, শিকড় গ্রন্থ সমালোচনা, মোহসিনা নাজিলার লেখা, এই বইটার ভিতরে যে আপনাদের গ্রন্থ সমালোচনা যেই বইগুলো আছে, আমি সাজেস্ট করবো ওই বইগুলো একটু ডিটেলস পড়েন। ওকে, আবার কাজী নজরুল ইসলামের যে বিখ্যাত মানে কবিতাগুলো আছে, সেই বিখ্যাত কবিতাগুলোর ভিতর থেকে লাইন আসতে পারে।
কবি আল মাহমুদের কবিতার ভিতর থেকে লাইন আসতে পারে, ফররুখ আহমদ, শামসুর রহমানের বিখ্যাত কবিতার ভিতর থেকে আসতে পারে। সো বর্তমান সময়ের প্রেক্ষাপটে যে সমস্ত কবি সাহিত্যিকরা খুব গুরুত্বপূর্ণ, তাদের সাহিত্যকর্মগুলো ভিতর থেকে পড়াটা একটা স্ট্র্যাটেজি। যাদের হাতে সময় কম আছে তাদেরকে একটু সিলেক্টিভ ওয়েতে, ওই যে যে বললাম যেগুলো ল্যান্ডমার্ক লিটারেরি ওয়ার্কস, ইউ নিড টু ডিপ ডিপ ড্রাইভ। হ্যাঁ, আপনাকে হলো থরলি ওই জায়গাটায় পড়তে হবে। এটা একটা নিউ চ্যালেঞ্জ আমি মনে করি। এর পাশাপাশি আইসিটি তে কিন্তু একটু চ্যালেঞ্জিং হয়ে গেছে, কারণ এখন দেখেন আপনার এআই সহ আরো অনেক টুলস, যেমন 3D প্রিন্টিং, তারপরে হলো আপনার ব্লকচেইন, আর অনেক প্রযুক্তি এসছে, তাই না? সো এইগুলো সম্পর্কে আপডেট হইতে হবে আর একটু অ্যানালিটিক্যাল। আচ্ছা, আমি প্রথম প্রশ্ন পাইলাম। ওকে, আদনান আদি, আমি আপনার কমেন্টটাই পড়ছি। প্রিলি পাস হচ্ছে না আপনার, কোনো না কোনো জায়গায় আপনার ল্যাকিংস আছে, না হলে প্রিলি পাস না করার কোনো কারণ নাই। আর আরেকটা বিষয়, সেটা হলো যে সবাই প্রিলি পাস করতে পারবে না, এটাও কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার। এখন আপনার যে জায়গায় ঘাটতি রয়েছে সেই জায়গাটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনার, তারপরে সেই জায়গায় আপনার যে দুর্বলতা সেটা কাটিয়ে উঠতে হবে, এটাই প্রথমত। সো ইউ হ্যাভ টু ফিগার ইট আউট যে কোন কোন সাবজেক্টে আপনার নাম্বার কম আসতেছে। আপনার কাটমার্কস যদি 120 ধরি, সেই কাটমার্ক 120-র মধ্যে আপনি আসলে কত নম্বরে পিছিয়ে থাকছেন, কোন কোন সাবজেক্টে একটু কম আসতেছে, সেই জায়গাটায় আরো গভীরে পড়াশোনা করেন। ওকে, যে যে প্রশ্নগুলো পারেন স্পেসিফিক ওই প্রশ্নের ওই টপিকটা সম্পর্কে আপনার ধারণা কেন কম, এটাও তো অ্যানালিসিস করার বিষয়। যে আপনি ম্যাথমেটিক্স পাচ্ছেন না, তাহলে ম্যাথমেটিক্স কেন পাচ্ছেন না? সূত্র মনে থাকছে না, নাকি সূত্রটা অ্যাপ্লাই করতে যে সমস্যা হচ্ছে? তখন ম্যাথ বেশি করতে হবে। ইংরেজি পাচ্ছেন না, ইংরেজি কি পাচ্ছেন না? ভোকাবুলারি নাকি লিটারেচার, কোনটা? নাকি গ্রামাটিক্যাল রুলস গুলো? যেই জায়গায় সমস্যা সেই জায়গায় কাজ করেন। আবারও পুরো বিষয়ে সবগুলো রিভিশন করতে করতে সময়টা নষ্ট করবেন না। নেক্সট প্রিলির ক্ষেত্রে আপনার টার্গেট হবে যে জায়গাগুলো পারেন না সেই জায়গায় কাজ করা। ওকে, সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা, এরকম যদি হয় তাহলে সমস্যা। যে আপনি কিছুই পাচ্ছেন না, তখন যদি ভাবেন যে আমার কেন প্রিলি পাস হচ্ছে না, তখন আসলে সামগ্রিকভাবেই সমস্যা। সবারই আগে প্রবলেমটা বের করতে হবে, তারপর সলিউশন খুঁজতে হবে। আনোয়ার, আপনি বলেছেন ওকে, এটাই তো আমাদের একটা সুবিধা যে আমরা আইসিটি, এই যে কমিউনিকেশন টেকনোলজি, এগুলোকে ব্যবহার করে আমরা এখন মানুষের যে ফিজিক্যাল যে লিমিট, বাউন্ডারি যে লিমিট, সেটা আমরা ক্রস করতে পারি, তাই না? এর মাধ্যমে দেখুন, এই যে ফেসবুক লাইভের মাধ্যমে আমি একেবারে গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলের নিভৃতে একাকী যারা বিসিএস এবং কেরিয়ার নিয়ে চিন্তা ভাবনা করছেন, তাদের সঙ্গে আমি কানেক্ট হতে পারছি সাইকোলজিক্যালি। সো ইটস আ পাওয়ার, রাইট? ওকে, রেজানুল ইসলাম লাফি উনি প্রশ্ন করেছেন ফ্রি হ্যান্ড রাইটিং কিভাবে ইমপ্রুভ করব। সো ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে এখন আমার কাছে মনে হয় বর্তমান পার্সপেক্টিভে আপনাকে কিন্তু এখন চ্যাট জিপিটি, জেমিনাই, এগুলো কিন্তু খুব হেল্প করতে পারে। যেমন যে কোনো একটা ইংরেজি, যখন আপনি কোনো এডিটোরিয়াল পড়ছেন, এডিটোরিয়ালটা পড়ার পর ওইটা না দেখে দেখে ওই এডিটোরিয়ালের উপরে আপনি আপনার খাতায় আপনার মতো কার একটা লিখে ফেলুন। ওকে, একটা প্যাসেজ লিখে ফেলেন। ওকে, এই প্যাসেজটা লিখে এইটা আবার আপনি জেমিনাইকে দেন, ছবি তুললে দিলেই হবে, বা চ্যাট জিপিটিকে দেন। সেটা কি করবে, আপনার ওখানে কোন কোন কিংবা গ্রামার লিখে দেন, কোথায় কোথায় গ্রামাটিক্যাল মিস্টেক করলেন সেই জায়গাগুলো আইডেন্টিফাই করে দেবে, এবং সেই জায়গায় আরো কিভাবে ইমপ্রুভ করা যায় সেটাও আপনাকে লিখে দেবে, যে এই লাইনে আপনি এইভাবে লিখতে পারেন, এইভাবে লিখতে পারেন। প্রম্পটটা ওইভাবে দিতে হবে যে প্লিজ ফাইন্ড আউট দি grammatical errors and suggest how to rewrite these sentences to improve its uh, grammatical correctness or also the vocabulary rightness. So এই এআই দিয়ে আপনি করতে পারেন। তাহলে পত্রিকার সমসাময়িক এডিটোরিয়ালটা নিজেই রিড আউট করুন না দেখে, আগে ফ্যাক্টস গুলো ওখান থেকে বের করে নিন, একবার নিজে ভালো করে পড়ুন,
তারপর ওইটাকে আবার নিজের মতো করে নিজে লেখার চেষ্টা করবেন, তারপর ওটা এআই কে দিয়ে প্রবলেমগুলো ফাইন্ড আউট করে তারপর আবার একবার লিখবেন। দেখবেন যে নিজেই ধীরে ধীরে প্রতিদিন যদি এভাবে দুইটা বা তিনটা করে করেন বা প্রতিদিন একটা করেও করেন, দেখবেন যে ডে বাই ডে ইউ আর ইমপ্রুভিং। আর ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে ডাটা ইম্পর্টেন্ট। আপনি কোনো যদি ডেসক্রিপটিভ লেখা লেখেন সেটা আসলে বেশি নম্বর ক্যারি করবে না। সো এই জায়গাটায় অ্যানালিটিক্যাল লেখা লিখতে হবে, অর্থাৎ যুক্তি তর্কমূলক, রাইট। এবং ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে কানেকটিভস এর ব্যবহার, আপনি কিন্তু একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের যে সঙ্গতি বা কোহেশন সেটা ইনশিওর করতে গেলে আমরা অনেক সময় দেয়ার ফর, হাউএভার এগুলো ব্যবহার করি না, মোরওভার, সো এগুলো দিয়ে কানেক্ট করা যায়। আবার সেন্টেন্সের বিভিন্ন রকম স্ট্রাকচার, ফ্রি হ্যান্ড রাইটিং এর মধ্যে আপনাকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সবগুলোরই একটু মিক্সিং থাকতে হবে। শুধু সিম্পল দিলে সেটা ভালো দেখায় না, 4 মার্কস ক্যারি করে। আবার যদি আপনার কমপ্লেক্স বেশি হয়ে যায় তাহলে আবার বোরিং হয়। সো সিম্পল কমপ্লেক্স গুলোর মাঝে মাঝে থাকবে, অর্থাৎ এরকম একটা মিক্সচার থাকবে। আবার যে কোনো ফ্রি হ্যান্ড রাইটিং এর যে কোনো প্যারাগ্রাফের প্রথমের লাইনটাকে আমরা বলি টাইটেল সেন্টেন্স। হ্যাঁ হ্যাঁ তাই বলি। সো ওই সেন্টেন্সটাতে আপনাকে হলো এমন কিছু ভাবে লিখতে হবে যাতে করে পুরো প্যারাগ্রাফটাতে আপনি কি বলতে যাচ্ছেন সেই জিনিসটা ওই জায়গাটা উঠে আসবে। লাতিকা মৈত্রা আমাকে প্রশ্ন করছে আপনি কি পিএটিসি তে? হ্যাঁ এক্স্যাক্টলি, আমি এখন পিএটিসি তে আছি। আমাদের এখন লাস্ট মান্থ চলছে, আমরা ৭৮তম ফাউন্ডেশন ট্রেনিং এর মধ্যে আছে। আপনারা ক্যাডার যখন হবেন তখন আপনাদেরও চাকরির শুরুর দিকেই এরকম একটা 6 মাসের ফাউন্ডেশন ট্রেনিং হবে। এখানে খুব অনেকগুলো ভালো ভালো স্মৃতি আপনাদের তৈরি হবে, লাইফ টাইম আর কি মনে রাখার মতো। ওকে, আচ্ছা একজন প্রশ্ন করেছেন যে আমি চেষ্টা করব সবার প্রশ্নের উত্তর দেওয়ার, সো ধৈর্য ধরে আপনারা শুনবেন। প্রিলির জন্য নিউজ পেপার রিড ম্যান্ডেটরি। অবশ্যই, পত্রিকা যদি না পড়েন তাহলে আপনি ক্যাডারই হতে পারবেন না, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ আপনাকে চোখ কান খোলা রাখতে হবে, দেশের ইকোনমিক অবস্থা সম্পর্কে জানতে হবে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে কি ঘটনা ঘটতেছে সেখানে জানতে হবে, খেলাধুলার খবর রাখতে হবে। সো newspaper reading is a must thing for you if you are preparing for BCS. Okay. Topic sentence, exactly. Topic sentence is very much important. Actually, it indicates the whole content of the paragraph. এবং ফিনিশিং যে সেন্টেন্স যেটা থাকবে, শেষ লাইনটা, সেটাও মানে পুরো প্যাসেজে আপনি যা বলেছেন সেটার কি থাকবে, একটা সামারি থাকবে শেষে। আবার ভিতরের লাইনগুলো কি হবে, যে জিনিসের সম্পর্কে বলছেন ওই জিনিসের সম্পর্কে কজেস, এটার পার্টস, ক্যারেক্টারিস্টিক্স, এই বিষয়গুলো ওই জায়গাগুলো ডিসকাস করা হয়। সো টপিক সেন্টেন্স ভালোভাবে লিখে তারপর টপিক সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত আপনি বিভিন্ন বিষয় নিয়ে ওই প্যারাগ্রাফ লিখবেন। সো ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে এই বিষয়গুলো দেখা হয়। প্রিলির পড়াশোনা একটানা কত মাস পড়লে গুছানো যেতে পারে, এই জিনিসটা অনেকটা রিলেটিভ বিষয়, এটা ডিপেন্ড করে কার ক্যাপাসিটি কেমন। অনেকে অনেক পড়ে অনেক বেশি মনে রাখতে পারেন না, ওরা অনেকে কম পড়ে অনেক বেশি মনে রাখতে পারেন। সো এটা ডিপেন্ডস অ্যাকচুয়ালি কার কেমন সময় লাগবে। এবং স্টুডেন্ট লাইফে স্কুল কলেজে আপনি কেমন ছিলেন, ম্যাথমেটিক্স আদৌ করছেন কিনা, কিংবা ইংরেজিতে আপনি ভোকাবুলারি নিজেকে কতটা এগিয়ে রেখেছেন। সো এই বিষয়গুলো ডিপেন্ড করে, রাইট। কিছু জিনিস আগে থেকে জানা থাকলে ভালো, বাট সাধারণ জ্ঞান, তারপর নৈতিকতা, সুশাসন, ভূগোল, পরিবেশ, এগুলো ধরবেন, পড়বেন, শেষ করবেন। এখানে আসলে তেমন সময় লাগে না। সময় লাগে হলো এফিসিয়েন্সি ডেভেলপ করতে গেলে আপনার সময় লাগবে হলো সাহিত্য পাঠটাতে, আপনার হলো ইংরেজি বাংলা গ্রামারের ক্ষেত্রে, ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে, এই জায়গাগুলো, ঠিক আছে। এই বিষয়গুলোই চিন্তা করা যেতে পারে। আচ্ছা, রিফাত জাহান বলছেন কোন কোন রেফারেন্স বইগুলো পড়লে উপকৃত হব। রেফারেন্স বই, এখানে ব্যাপার হচ্ছে যে সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা রেফারেন্স বই পড়তে হবে। যেমন যদি আমরা বাংলা সাহিত্যের কথাই বলি, লাল নীল দীপাবলি বইটা খুবই প্রাসঙ্গিক একটা রেফারেন্স বই, এই বইটা পড়া যেতে পারে, তাই না? তারপরে আপনারা সৌমিত্র শেখর স্যারের সাহিত্য জিজ্ঞাসা বইটা পড়েন, খুব ভালো বই। এগুলো হলো মানে গাইড বই বলা না, এগুলো ভালো বই, ঠিক আছে। তারপরে আমরা যদি ইন্টারন্যাশনালের কথা চিন্তা করি তাহলে বিশ্ব রাজনীতির 100 বছর, তারেক শামসুর রহমানের বই। তারপর ইকোনমিক্স যদি বুঝতে চান তাহলে আকবর আলী খানের পরথার অর্থনীতি, ঠিক আছে, জবর ও জবর আজব অর্থনীতি, এই বইগুলো পড়া যেতে পারে। আবার বিশেষ ভাইবা যদি টার্গেট করেন সেই ক্ষেত্রে যারা আগে সিভিল সার্ভেন্ট ছিলেন তাদের লেখা বইগুলো
বাজারে অ্যাভেলেবল অনেক, ওই বইগুলো দুই একটা পড়ে রাখা যেতে পারে ভাইভাকে টার্গেট করে, ঠিক আছে? তারপরে আপনি যদি মুক্তিযুদ্ধের আহ মুক্তিযুদ্ধ ভিত্তিক, মুক্তিযুদ্ধ ইতিহাস কেন্দ্রিক বইগুলো পড়েন, হ্যাঁ, 1905 থেকে 1971 দেলোয়ার হোসেনের বই, ওই বইটা খুবই বাজারে প্রচলিত, সব মানে অনেক ভালো, ওই বইটা রাখতে পারেন ক্রিটিক্যাল অ্যানালিসিসের জন্য। সেরকম অনেক বই আছে। ওকে, আচ্ছা, একজন প্রশ্ন করেছেন যে আমি অনার্স সেকেন্ড ইয়ার ফাইনাল দিচ্ছি, এরপরে বেসিক প্রিপারেশন। আচ্ছা, বিসিএস প্রিপারেশন আপনি ট্রুলি যদি সিভিল সার্ভেন্টই হইতে চান, হ্যাঁ, ইন দ্যাট কেস আপনার সেকেন্ড ইয়ার থেকেই, সেকেন্ড ইয়ার একটু শেষের দিক থেকে ধীরে ধীরে শুরু করা উচিত। ধীরে ধীরে, আমি এই জিনিসটা বলছি ধীরে ধীরে, কারণ একাডেমিক সাইডটা নষ্ট করা যাবে না। একাডেমিক রেজাল্ট যত ভালো হবে তত আপনার ভালো হবে, ঠিক আছে? একাডেমিক জিনিসটা আপনারা কম্প্রোমাইজ করবেন না। একাডেমিক রেজাল্ট ভালো না হলে পরবর্তীতে হায়ার স্টাডিজে যাওয়ার ক্ষেত্রে একটু প্রতিবন্ধকতা আসবে। সিজিপিএ ভালো রাখতে হয়, রিসার্চ আর্টিকেলস থাকলে ভালো। সিভিল সার্ভেন্টদেরকে পরবর্তীতে কিন্তু ইভালুয়েট করা হয় যে কে কত ভালো পড়াশোনা করছে অ্যালং উইথ দ্য সার্ভিসেস, রাইট? সো পরে লুজার হবেন, তাই না? এই কারণেই একাডেমিক রেজাল্ট মোর দেন 3.5 সিজিপিএ রাখার চেষ্টা করবেন। তার পাশাপাশি দিনে 3 থেকে 4 ঘন্টা করে পড়বেন, 2 থেকে 3 ঘন্টা পড়বেন সেকেন্ড ইয়ারের দিকে। থার্ড ইয়ারে যে সেটাকে 4 থেকে 5 ঘন্টায় নিয়ে যাবেন। ফোর্থ ইয়ারে যে এটাকে 6 ঘন্টায় নিয়ে যাবেন অ্যাট লিস্ট। তারপর যখন মাস্টার্সের দিকে ওইদিকে চলে যাবেন, একটু থিসিসে ওই জায়গায় দেখবেন যে দুইটা জিনিস একসাথে হয়ে যাচ্ছে, বিসিএস এবং থিসিস, তখন হয়তো ব্যালেন্স করে 6-6-12 ঘন্টা পড়াশোনা করতে হবে। আর যখন একেবারে বিসিএস মাস্টার্স ওদিকে সব শেষ করে ফেলেছেন, তখন খালি চাকরির পরীক্ষা দিতে থাকবে, এতদিন যা শিখছেন সে খালি অ্যাপ্লাই করতে থাকবে। এরকমটা হওয়া উচিত, বা এরকম হলে সুবিধা। বিভিন্ন জনের বিভিন্ন গল্প থাকে, হ্যাঁ, এই আর কি। প্রশ্ন করা হয়েছে যে লিমা আক্তার করেছেন যে কোয়েশ্চেন সলভ করে প্রিলি পাস করা যাবে কিনা। কোয়েশ্চেন সলভ করলে তো ওই প্রশ্নের উত্তরটা জানলেন, বা ওই রিলেটেড আর কিছু ইনফরমেশন হয়তো এই বইটাতে পাশাপাশি আর কিছু দিল, কিন্তু সামগ্রিকভাবে পুরো জিনিসটা সম্পর্কে কি জানলেন? জানলেন না তো। সাবজেক্ট ওয়াইজ আপনাকে পড়াশোনা করতে হবে। আপনি ফেসবুক কোনো গ্রুপে বা বিভিন্ন মাধ্যমে এই ছোট ছোট চিরকুটওয়ালা যে জিনিসপত্রগুলো পান, যে এই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই জিনিসটা পড়ি, এগুলো আসলে কাজে লাগে না, বুঝতে পারছেন? দেখবেন যে ওই প্রশ্ন আসেই নাই। দেখবেন যে বিশেষ প্রিলির আগে বিভিন্ন ফেসবুক গ্রুপে সাম্প্রতিক নিয়ে হাবি যাবি অনেক তথ্য সকালে বিকালে ঘন্টায় ঘন্টায় আপডেট দিচ্ছে যে এত 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 ডাটা, বাট এগুলো একটাও আসে না। দেখবেন যে আপনার কোনো বিষয়ে যত বেশি গভীর জানাশোনা আছে তখনই সেটা কাজে লাগে। ওকে, এই হলো ফ্যাক্ট। সো শুধু প্রশ্ন পড়লেই হবে না, আরো ডিটেলস পড়তে হবে। আমি একটু প্রশ্ন নিই। একজন প্রশ্ন করেছেন প্রিলির সঙ্গে রিটেন পড়লে কোন কোন বিষয়ে রিটেন পড়া উচিত। যেমন আপনারা যদি সাহিত্য অংশটার দিকেই তাকান, তাহলে সাহিত্যে যে প্রিলির জন্য যে সাহিত্য অংশটুকু, ওখানে মানে ওখানে যা পড়ি আমরা সেই জিনিসটাই কিন্তু আবার বিশেষ রিটেনেও শর্ট কোয়েশ্চেন আকারে আসে। তাহলে সাহিত্যে যে যত ডেপথে পড়বে ওই জিনিসগুলো সম্পর্কে জানবে। মনসা মঙ্গল কি সেটা জানার পাশাপাশি মনসা মঙ্গলের স্ট্রাকচারটা কি হয়, ভিতরে লেখাগুলো কিরকম থাকে, সেই জিনিসটা এক্সপ্লেন করতে হবে রিটেনে। সো একটু এক্সটেন্ডেড পড়াশোনাটা, সাহিত্য কেন্দ্রিক পড়াশোনাটা, বাংলা সাহিত্য কেন্দ্রিক, সেটা প্রিলি রিটেন দুই জায়গায় কভার করে। আবার যদি বাংলাদেশ বিষয়াবলীর কথা চিন্তা করেন, বাংলাদেশ বিষয়াবলীতে আপনি যে বিষয়গুলো পড়েন প্রিলির জন্য সেগুলো ডাটা কেন্দ্রিক হয় অনেক সময়, তাই না? কিন্তু একটু একটু এই ডাটাগুলোই যদি আপনি ভালো করে মুখস্থর মতো করেন, শুধু অপশন দাগানোর চিন্তা বাদ দিয়ে, ইকোনমিক ডাটাগুলো বাংলাদেশ ইকোনমিক রিভিউ থেকে যেগুলো পাওয়া যায় সেগুলো আপনি আবার কি করতে পারবেন, বিশেষ রিটেনে যখন আপনি বাংলাদেশ বিষয়াবলীতে রচনা লিখবেন সেখানে কাজে লাগবে, কিংবা বিশেষ বাংলাদেশ বিষয়াবলী রিটেন অংশে প্রশ্ন উত্তর দিতেও লাগবে। ওকে, সো এই জিনিসগুলো মিলে ঝিলে পড়া যায়। আবার ভোকাবুলারি জিনিসটা কিংবা গ্রামাটিক্যাল স্ট্রাকচার গুলো ভালোভাবে প্র্যাকটিস করলে সেটা আবার কি হয়, বিশেষ রিটেনে যখন ফ্রি হ্যান্ড রাইটিং করবেন সেই জায়গায় কাজে লাগবে। সো এই জায়গাটায় একটা গুরুত্ব দেওয়ার বিষয় আছে।
আর এর পাশাপাশি সায়েন্স অংশটাতে এগিয়ে থাকতে পারেন। আগে থেকেই হলো বিসিএস রিটেনের যে সায়েন্স পার্টটা আসলে ওটা একটু ডিফিকাল্ট, কিন্তু যারা আর্টস এবং কমার্স ব্যাকগ্রাউন্ডের তাদেরকে বিশেষ করে ট্রিপলি পার্টটা, ওকে, সেই জায়গাটা আগে থেকে পড়ে রাখা যেতে পারে। ওকে, সো আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? কে কোথা থেকে আমাকে শুনছেন আপনারা একটু কমেন্টে লিখেন, তাহলে আমার একটু ভালো লাগবে যে আমি মোটামুটি বাংলাদেশের কোন কোন জায়গা থেকে কানেক্টেড মানুষজনের সঙ্গে পারতেছি। একজন প্রশ্ন করেছেন যে জব সলিউশন শেষ করে তারপর টপিক ওয়াইজ পড়বো কিনা। টপিক ওয়াইজ আপনারা হলো টপিক ওয়াইজ শুরুতে পড়া উচিত। হ্যাঁ, জব সলিউশনটাও একটু মাঝে মাঝে ওর মধ্যেই দেখা উচিত, যাতে করে আপনার একটু ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকে যে বাংলা সাহিত্য যখন পড়ছি, বাংলা সাহিত্যের প্রশ্নটা আসলে কেমনে আসে, কিভাবে আসে, কোন কোন জিনিসগুলো বেশি আসে। সো ট্রেন্ড ধরে পড়ার সময় তাহলে গাইডেড থাকবেন অলওয়েজ। সো যখন যেই সাবজেক্ট পড়বেন ওই সাবজেক্টও পড়ার সাথে সাথে একটু জব সলিউশনটার দিকেও একটু হালকা হালকা করে দেখতে হবে। ভালো, দুটো একসাথে পড়া ভালো। আমি কি কোনো প্রশ্ন মিস করেছি? বুঝতো। লতিকা মৈত্রী বলছে আমি ভালো বুঝতে পারি না, পেপার কাটিং কোথায় করব? পেপার পড়লে তো সবসময় মনে হয় মনে থাকবে, গ্যারান্টি নাই। আচ্ছা, মনে থাকার জন্য কেন পড়তে হবে? আপনাকে পড়তে হবে যাতে করে জিনিসটা অটোমেটিকলি মাথার ভিতরে আপনার গেঁথে যায়, তাহলে লেখার সময় ওই জিনিসগুলো মাথায় চলে আসবে। সবসময় খালি মনে রাখার জন্যই না। ওকে, বেশি বেশি পড়লে বেশি বেশি মনে থাকে, এটাও ফ্যাক্ট। পত্রিকা পড়লে একটা বিষয়ের উপর যখন দীর্ঘদিন কয়েক রাইটারের লেখা পড়বেন, তাহলে ওই বিষয়ে আপনার জানাশোনাটা অনেক বেশি মজবুত হবে। বুঝতে পারছেন? অটোমেটিকলি মনে থাকবে। মনে থাকার জন্য চাপ নেওয়ার দরকার নেই তো। কেয়া সরকার প্রশ্ন করেছে, স্যার হোয়াট ডু ইউ থিঙ্ক from which year of the honors program should one actually start preparing for the BCS exam? So ideally I think it's the second year, which is preferable year for starting BCS preparation, and ওই সময়টাই আপনার চাপও কম থাকে। ওকে, থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে দেখা যাবে যে আপনাকে রিসার্চ ওরিয়েন্টেড হয়ে যাচ্ছেন, তখন আসলে ফ্রাস্ট্রেশন চলে আসতে পারে যে এখনো সময় কম, এখন আমি কি করব। শেষে ফ্রাস্ট্রেশন যাতে না হয় এই জন্যই আপনাদের কি কি করতে হবে, আগে থেকে একটু শুরু করতে হবে। আমি যেখানটায় বসেছি সেখানটায় হয়তো নেটওয়ার্ক হালকা উইক। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? অবন্তী নীলা প্রশ্ন করেছেন, ভাইয়া ফ্রি হ্যান্ডরাইটিং আর ট্রান্সলেশনের জন্য কি ট্রিক্স ফলো করব? আমি ফ্রি হ্যান্ডরাইটিং নিয়ে একটু আগে কথা বলেছি, সো আই ক্যান টক অন ট্রান্সলেশন নাও। ট্রান্সলেশনের জন্য একটাই উপায়, সেটা হলো এডিটোরিয়াল গুলো বা ভালো রিচ লেখাগুলোকে ভেঙে ভেঙে ট্রান্সলেট করার প্র্যাকটিসটা করা। তো ট্রান্সলেশনের জন্য প্রিসেপ্টরস ট্রান্সলেশন ম্যানুয়াল নামে একটা বই আছে, তো সেই বইটাতে ভেঙে ভেঙে কিভাবে করতে হয় সেই স্ট্র্যাটেজি গুলো দেওয়া আছে। So I would suggest you better purchase that book and start translating. All right. ইংরেজিতে যারা দুর্বল 5%, এখান থেকে কিভাবে 100% নিয়ে যাওয়া যায়? ইংরেজিতে দুর্বলতা কাটাতে গেলে প্রথমে আপনি চেষ্টা করবেন গ্রামারটাকে ভালোভাবে কবজা করার, বিভিন্ন রুলস গুলো। বিসাইডস গ্রামারের পাশাপাশি আপনাকে ভোকাবুলারি এনরিচমেন্টের দিকে রেগুলার একটা এফোর্ট দিতে হবে। এই দুইটা জিনিসে আপনাকে 3-4 মাস কন্টিনিউ করতে হবে। ওকে, তারপরে আপনি পত্রিকার দিকে যাবেন। ভোকাবুলারি একটা লেভেলে নিয়ে না গেলে পত্রিকা পড়ে মজা পাবেন না। সো এই ভোকাবুলারি এবং গ্রামার এই দুটা জিনিস ভালোভাবে স্টাডি করার পর তারপর আপনাকে বেশি বেশি পত্রিকা পড়তে হবে, তাহলে দেখবেন যে ইংরেজি কোথায় চলে যায়। ওকে, দ্যাটস দ্য থিং। আচ্ছা, রিটেনের সময় কমে যাচ্ছে, প্রিলিও ডিভ হচ্ছে, তার মানে এখানে একটা জিনিস ইন্ডিকেট করা হচ্ছে যে একবার চাকরির জন্য অ্যাপ্লিকেশন করে ফেলার পর
আপনাকে পড়তে দেওয়া হবে না, যা জানেন এই দিয়েই আপনাকে এই এই জার্নিটাতেই উতরাই যেতে হবে। সো এই জায়গাটাই ব্যাপার, সেটা হলো আপনাকে আগে থেকেই প্রিপেয়ার থাকতে হবে। ওই প্রিলি দিয়ে তারপর রিটেনের প্রস্তুতি নিয়ে রিটেন কোয়ালিফাই করে ক্যাডার হবো, এই ধারণা থেকে এখন আগে থেকে বের হয়ে যান। অর্থাৎ প্রিলি রিটেন একসঙ্গে প্রস্তুতি নেন। দ্যাটস দ্য ট্রিক। শেষের পদধ্বনি কেমন যাচ্ছে পিএটিসিতে? পিএটিসিতে প্রথম 4 থেকে 5 মাস মনে হয় যে রাফ এন্ড টাফ, অনেক রুটিন, অনেক কাজ, সারাদিন ব্যস্ত রাখা হয় এখানে। মানে ট্রেনিং এর তো এটাই এসেন্স, যে আপনাকে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি সামাল দিয়ে কিভাবে নিজেকে ঠিক রাখা যায়, সবকিছু করতে হয়। তো শেষের দিকে এসে আমরা মিস করতেছি যে এই জিনিসগুলো তো আমরা আর পাবো না। আর পিএটিসিতে এই যে ফাউন্ডেশন ট্রেনিং এ অনেকগুলো ক্যাডার, মোটামুটি সব ক্যাডারই একসঙ্গে, আমরা এখানে একটা ভ্রাতৃত্বের যে বন্ধন, সেটা এত বেশি ভালো হয়েছে, সবার সঙ্গে চেনা জানা হয়ে গেছে। সবাই মিলে আমরা উই ক্যান শেয়ার আওয়ার থিঙ্কিংস, উই ক্যান শেয়ার আওয়ার ফিলিংস, উই ক্যান শেয়ার আওয়ার থটস টুগেদার। সো সব মিলিয়ে একটা বেশ ফ্রেন্ডশিপ সবার সাথে, রাইট? সো এখান থেকে চলে গেলে তো আর লাইফ লং আর এতগুলো মানুষ একসঙ্গে আর হতে পারবে না। সো এটা মিস করছি আর কি। 1 মাস পরে হয়তো সবাই যে জায়গায় চলে যাবো। চাকরি করা অবস্থায় বিশেষ প্রস্তুতি নিতে পারবো, কেন পারবেন না? আমি তো বিশেষ ভাইবা দিয়েছি আমি যখন বিশিষ্ট নূর মোহাম্মদ পাবলিক কলেজে লেকচারার ছিলাম। ইটস পসিবল। এবং আমার এখানে যে আমার সঙ্গে ফাউন্ডেশন ট্রেনিং করছে অনেকেই ব্যাংকার ছিলেন, অনেকেই অন্য আরেকটা সরকারি চাকরিতে ছিলেন। তো চাকরিরত অবস্থায় চাকরি, তবে মেক শিওর করতে হবে যে যখন আপনি চাকরির অ্যাপ্লিকেশন করছেন, তাহলে আপনার যে অথরিটি, তাদেরকে জানিয়ে তাদের কনসার্ন নিয়ে তাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, তাদের ফরওয়ার্ডিং নিয়েই অ্যাপ্লিকেশনটা করতে হবে, পারমিশন নিতে হবে। পারমিশন ছাড়া কিন্তু চাকরির অ্যাপ্লিকেশন আপনারা করবেন না। ওকে, আচ্ছা, আমি আরো একটু প্রশ্ন নিচ্ছি। গণিত বিষয়ে দুর্বলতা কিভাবে কাটিয়ে উঠতে পারি? আরিফুল ইসলাম। গণিত জিনিসটা বেসিকের উপর ডিপেন্ড করে যে আপনি জিনিসটা বুঝতেছেন কিনা, মুখস্থের বিষয় না কিন্তু। সো গণিত জিনিসটাতে আপনার 9-10 এর যে ম্যাথমেটিক্স, জেনারেল এবং হায়ার ম্যাথ, ক্লাস 8 এর অঙ্কগুলো একটু করতে পারেন। এই 2 শ্রেণীর অঙ্ক বাচ্চাদের মতো করে করতে থাকেন যদি দুর্বলতা থাকে বলতে, বেসিকটা স্ট্রং হয়ে যাবে। দরকার হলে প্রাইভেট পড়েন, আপনাকে শিখতে হবে, না শিখে আপনি এই জার্নিতে কিছু করতে পারবেন না। ওকে, প্রতিদিন বসে বসে অঙ্ক করেন। ইউটিউবে দেখবেন গণিত বিভিন্ন বিষয়, আপনার যদি বিন্যাস না পারেন, সমাবেশ না পারেন, জাস্ট ইউটিউবে একটা সার্চ দেন, দেখেন ওই রিলেটেড কত ভালো ভালো লেকচার আছে, কত মানুষ ওই বিষয়ে লেকচার তৈরি করে রেখেছে আপনার জন্য। ইউ জাস্ট নিড টু টেক দ্য রিসোর্সেস রাইট এফিশিয়েন্টলি। বাসায় বসে বসে ওই বোর্ড বই করেন, তারপরে চাকরি পরীক্ষার অঙ্কগুলো মিলান, দেখেন যে ওইটার সাথে এটা মিলতেছে। গাইড বইয়ের শর্টকাট দেখে হকচকে গেলে হবে না। ফাইজা জাহান মাহবুবা বলছেন, ইংরেজিতে কথা বলতে গেলেই তো পারি না, কি করব? এটা আমার জন্য সত্য। আমিও যে একেবারে ফ্লুয়েন্টলি, একেবারে গড় 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 করে ইংরেজিতে বলে যেতে পারি এরকমটা না। তো ইংরেজি আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এটা খুব স্বাভাবিক ব্যাপার, বাট একটা মিনিমাম লেভেলে পারতে হবে। সেটা হলো পারা না পারা নির্ভর করছে প্র্যাকটিসের উপর। আপনি যদি মাথায় বাংলায় চিন্তা করেন, তাহলে সেটা ট্রান্সলেট করে মুখে ইংরেজিতে বলাটা একটু সময় সাপেক্ষ হয়, রেসপন্স করতে দেরি হয়। সো আপনাকে মাথায় চিন্তাটা করতে হবে ইংরেজিতে। আর যেটা করতে হবে, ইউ নিড টু এক্সপোজ, আপনাকে ইংরেজি মুভি দেখতে হবে, ইংরেজি গান শুনতে হবে, তারপর ইংরেজি ভাষাভাষী মানুষদের সাথে আপনার একটু কথাও বলতে হবে, যাতে করে ইংরেজিতে চিন্তা করার বিষয়টা আরো বাড়ে। ওকে, এর পাশাপাশি আপনাকে যেটা করতে হবে সেটা হলো অনলাইন সিস্টেমস আছে অনেকগুলো এখন, এই যে ফ্রি ফর টক, টাকা পয়সাও লাগবে না, আপনি চাইলে বিদেশিদের সঙ্গে ওই জায়গাটায় খুব ভালোভাবেই সুন্দরভাবেই কথা বলতে পারেন। সো আপনার হাতে তো অনেক অনেক অপশন। আমি একটু হাঁটতে হাঁটতে কথা বলি, বসে থাকতে থাকতে বোরিং লাগে। সো আপনার হাতে অনেকগুলো অপশন টু ডেভেলপ ইউর সেলফ। তো সেই জায়গাগুলোতে আপনাকে জাস্ট কি করতে হবে, কাজ করতে হবে। আরো কিছু প্রশ্ন আমি নেই। একজন তামিম রহমান বলছেন যে ভাইয়া সামনে 50তম বিসিএস, আমার প্রথম গ্রাজুয়েশন শেষ করেছি, কোচিং কি কাজে দেবে কিনা? এটা খুবই ডিফিকাল্ট প্রশ্ন। অনেকে কোচিং করে তো ক্যারিয়ার হয়েছে, তো তার ক্ষেত্রে তো কাজে দিয়েছে, রাইট? সো যেখানেই যান একটা গাইডলাইনের মধ্যে থাকলে ভালো, আর একটু পড়তে হবে। গাইডলাইন যা দিচ্ছে, যেখান থেকেই দিচ্ছে, ওটাকে প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারাটা ফ্যাক্ট।
কোচিং এ অনেক এক্সপিরিয়েন্সড মানুষজন আছে এবং তারা আপনাকে কঠিন জিনিসগুলো সহজ করে দিতে পারবে। আমি সাজেস্ট করব যে যদি আপনার হাতে সেরকম সময় থাকে, অপরচুনিটি থাকে, টাকা পয়সা থাকে, ইউ ক্যান গো ফর দিস, বাট সব জায়গায় এফোর্ট দিতে হবে, বুঝতে পারছেন? যেখানেই যান পড়তে হবে। প্রশ্ন প্যাটার্ন পরিবর্তন নিয়ে আমি শুরুতে অনেক কথা বলেছি। এখানে একটাই ওয়ে, সেটা হলো যে যেই জিনিসগুলো পড়ছেন কোন জিনিসগুলো দেখতে যাচ্ছে, সেই বিষয়গুলো দেখতে যেগুলো যাচ্ছে সেগুলো আইডেন্টিফাই করে ওই বিষয়ে আরো পড়াশোনা করা। আজিমুল হক আজু, সে শুনছে ঢাকা থেকে। ইভা তালুকদার ইভু শুনছে রাজশাহী থেকে। সো রাজশাহী, ঢাকা, ও রংপুর থেকে একজন, চাঁদপুর থেকে একজন। ভালো লাগছে আমার এই কারণেই যে বিভিন্ন প্রান্ত থেকে আপনারা আমাকে শুনছেন। একজন আবার সাভার থেকে, ওয়াও। মরিয়ম ঢাকা থেকে। সো আমার উদ্দেশ্যই ছিল আমার এই ফেসবুক পেজ তৈরি করা এবং সামগ্রিকভাবে ভিডিও কন্টেন্ট এগুলো সবগুলো তৈরি করা, অ্যাকচুয়ালি অ্যাসিস্ট করা। আমি যখন ইয়ের প্রস্তুতি নিচ্ছিলাম, বিসিএস প্রিলি লিখিত এই জায়গাগুলোতে, আমারও সিনিয়ররা আমাকে হেল্প করেছেন। তো তখন যেটা হতো, আমাকে ফিজিক্যালি তাদের কাছে যে নোটস নিয়ে খাতায় লিখে নিয়ে আসতে হতো যে এগুলা এগুলা বই পড়া উচিত, এইভাবে পড়া উচিত। কিন্তু এখন দেখেন টেকনোলজি আপনাকে কত হেল্প করছে। আপনি ফ্রিলি অনলাইনের মাধ্যমে নিজের বাসায় থেকেই আপনি যে কারো কাছ থেকে ভালো কিছু শুনে নিতে পারছেন। এবং আমারও একটা মানে আত্মসন্তুষ্টির জায়গা এটা, যে আমি এতজন মানুষকে একটু হলো সাইকোলজিক্যালি তো অ্যাসিস্ট করতে পারছি। আপনি যখনই পড়েন তখনই হয়তো একটু আপনার জন্য সুবিধা হয়, এই আর কি। আচ্ছা, আর যেটা আমি বলবো সেটা হলো যে কিছু স্কিল ডেভেলপমেন্টও কিন্তু জরুরি। যখন আমরা যেগুলো, যারা আপনারা এখন ইউনিভার্সিটিতে আছেন, আমি তাদেরকে বলবো যে আপনারা একটু ইংরেজিটা ওই জায়গায় আর একটু ভালো করে নিয়ে আসেন। চাকরির বাজারে এসে দেখবেন যে সবাই ফুটফাট ইংরেজি বলে ফেলতেছে। তো ওই জায়গায় আপনি যদি আগে থেকে একটু না নিজেকে ডেভেলপ করে না নিয়ে আসেন, এই জায়গায় একটু হতদরিদ্র মনে হবে নিজেকে, ঠিক আছে? সো যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে আছেন তাদের পড়াশোনার অবারিত সুযোগ, আপনারা অনেক সময় বেশি পান। সো ইংরেজিটার দিকে একটু বেশি খেয়াল রাখবেন। হুম। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অমর একুশ হলে ছিলাম, তো আমার রুমে আমার বেডের ঠিক পাশেই এই একটা দেওয়াল দেখতে পাচ্ছেন, এই দেওয়ালের মধ্যে আমি হোয়াইট বোর্ড লাগাইছিলাম নিজেই। তো আমার রুমমেট সহ সবাই জিজ্ঞেস করলো, এই হোয়াইট বোর্ড দিয়ে কি হবে? সো প্রথম দিকে আমি আমি কি করলাম, মার্কার পেন দিয়ে ওয়ার্ড স্মার্ট বই থেকে 10টা করে, এক একটা করে এক্সারসাইজ, 10টা করে ওয়ার্ড এবং তার সিনোনিম অ্যান্টোনিম লিখে আমি সকালবেলায় ক্লাসে যাওয়ার আগে মানে লিখতাম। তারপর দুপুরে যখন আবার রুমে ফিরে আসতাম তখন আরেকবার পড়তাম, রাতে আরেকবার পড়ে তারপর মুছতাম, এবং সন্ধ্যায় আমরা ওগুলো নিয়ে আলোচনা করতাম। রুমমেট, আমরা এক রুমে 4 জন ছিলাম, 4 কোণে। সো প্রথম দিকে এটা শুরু করার পর, ওই যে শুরু করলাম, তারপর একটানা কন্টিনিউ করে গেছি। এর ফলে যেটা হয়েছে, বানান থেকে শুরু করে ওটার ইউজেস থেকে শুরু করে সামগ্রিক জিনিসটা আমার মাথায় একেবারে গেঁথে গেছে। তারপর ওইটা ছিল সেকেন্ড ইয়ারের কথা। সেকেন্ড ইয়ারে যদি আমি সব ভোকাবুলারি পড়ে ফেলি, থার্ড ইয়ার থেকে আমি শুরু করলাম ডেইলি স্টার পড়া। সো ডেইলি স্টার থেকে আরো কিছু ভোকাবুলারি আমার আসা শুরু হলো, তখন আমার নোট মেনটেন করলাম। তো সবকিছু করার পর এখন আমার যেটা মনে হয়, ডেইলি স্টার পড়লে আমার কাছে মনে হয় যে অ্যারাউন্ড 60-70-75-80% ওয়ার্ড আমার মনে হয় যে আমি কনটেক্সট বুঝতে পারি এবং মিনিংটাও আমি পারসিভ করতে পারি। সো এটা একদিনে ডেভেলপ করা ওই জায়গাটাই কঠিন, ঠিক আছে? ওই জায়গাটায় আপনাদের কি করতে হবে, রেগুলার পড়ে ঠিক করতে হবে। একজন নীলিমা রহমান, উনি বলেছেন যে অনলাইন প্ল্যাটফর্ম কোনটা ভালো হবে এমসিকিউ এক্সামের জন্য? সবাই এখন তো ওই যে নামটা এই মুহূর্তে কেন জানি মনে পড়ছে না, লাইভ এমসিকিউ, রাইট। ওরা হলো অনেক রিচ একটা স্টোরেজ ডেভেলপ করছে ওভার দ্য টাইম, এবং সিভিল সার্ভিস মানে বিশেষ ক্যাডাররাও কিন্তু ওই জায়গায় ইনভলভড। সো একটা রিচ ডেটাবেস ওদের আছে, আপনি চাইলে পরীক্ষা দিয়ে পরীক্ষা একেবারে খুব ক্রিটিক্যাল কিছু প্রশ্ন পেতে পারেন। নট নেসেসারিলি ওগুলো যে পরীক্ষা আসবে তার গ্যারান্টি নেই, বাট নিজেকে মানে ঝালিয়ে নিতে পারেন। ওকে, তাহলে একটা পড়ার ফ্লোর মধ্যে থাকবেন। লাইভ এমসিকিউতে আপনারা অনলাইন পরীক্ষা দিতে পারেন, এবং এটা অনলাইন তো হ্যান্ডি। ওকে, বর্তমান সময়ে আমি যদি আবার পরীক্ষা দিই,
তাহলে আমিও লাইভ এমসিকিউ থেকেই নিব। ওতে মার্কেটিং করছি না, বাট ট্রুলি দে হ্যাভ ভেরি রিচ ডেটাবেস। তারা অনেক প্রশ্ন তৈরি করছে আর কি। রিটেন প্রস্তুতির জন্য বই সাজেস্ট করলে উপকার হয়, এটা তো অনেক ব্রড, বাট রিটেনের জন্য আমি যদি সাবজেক্ট ওয়াইজ, একটু আরিফুল ইসলাম বলেছেন, সাবজেক্ট ওয়াইজ বলি, তাহলে বাংলার জন্য আপনারা মৌসিলা নাজিলার যে গ্রন্থ সমালোচনা সেই বইটা পড়বেন। রচনার জন্য ইউনিক রচনার বই এটা পড়বেন। ইংরেজির জন্য অ্যাসুরেন্স, এটা পড়বেন। তারপর হলো ট্রান্সলেশনের জন্য প্রিসেপ্টরস ট্রান্সলেশন ম্যানুয়াল পড়বেন। ম্যাথমেটিক্স এর জন্য 9-10 এর জেনারেল এবং হায়ার ম্যাথ পুরো বই সলভ করে ফেলবেন, ঠিক আছে। তারপর সায়েন্সের জন্য ওরাকলের সায়েন্স বইটা খুব ভালো, অনেক বেশি রিচ, পুরোটা পড়ে রাখতে পারলে একেবারে কাজ হয়ে যাবে। আর কি কি আছে, ইন্টারন্যাশনালের জন্য অ্যাসুরেন্স কিনতে পারেন, এই আর কি। অ্যাসুরেন্স অ্যাকসেপ্ট ভালো করে পড়লে হয় এই রিটেনে, তবে এর পাশাপাশি এই বইগুলো জানবেন। আর বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা এটা A to Z পড়ে ফেলবেন, ওকে। অর্থনৈতিক সমীক্ষা পুরোটাই পড়ে ফেলবেন, হ্যাঁ, তাহলে কি হবে, প্রিলি রিটেন দুই জায়গায় কভার হয়ে যাবে। ইংরেজি পত্রিকা পড়ার নিয়মটি একটু বলবেন। কিছু কিছু পাতা আগে চুজ করে রাখবেন, যে এই পাতার আগে ভালো করে পড়বেন, তারপর দুনিয়ার সব দেখবেন, ঠিক আছে। আমি আগে কমেন্ট নিই, আপনারা সবাই কি কি জানতে চান একটু কমেন্ট করেন, তারপর সেগুলোর আমি ধীরে ধীরে উত্তর দিই। একজন প্রশ্ন করেছে, স্যার এটা কি আপনার প্রথম বিসিএস ছিল? না, এটা আমার দ্বিতীয় বিসিএস। আমি প্রথম বিসিএস 41তম, সেখানে আমি তথ্য সাধারণ ক্যাডারে ছিলাম, রাইট। পোস্টিং ছিল রাজশাহী আঞ্চলিক তথ্য অফিস, সেখান থেকে 43 বিসিএসে আমি এখন গাজীপুরের ডিসি অফিসে কর্মরত। একজন বেশ লম্বা প্রশ্ন করেছেন, শুরুর দিকে কোন পত্রিকা পড়া উচিত? শুরুর দিকেই ডেইলি স্টার পড়া উচিত। ডেইলি স্টার প্রথম আলো পড়বেন, হ্যাঁ। পেশেন্স বজায় রাখার জন্য কি করতেন? পেশেন্স বজায় রাখার জন্য আমি মাঝে মাঝে ব্রেক নিতাম, 2-1 দিন পড়তামই না, এমনটাও করতাম, বাট রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করতাম। পেশেন্স ধরে রাখা কঠিন, আমার জন্য চাপ হয়েছিল। তখন আমি একটু আমার যে অন্যান্য শখ, যেমন একটু গিটার বাজানো, গান করা, এই বিষয়গুলোর দিকে নজর দিতাম। পরিবারের সঙ্গে যোগাযোগ করতাম, কথা বলতাম, একটু ঘোরাফেরাও করতাম বন্ধুদের সাথে, এইগুলো, ওকে। প্রিলিমিনারি ক্ষেত্রে কোন কোন সাবজেক্ট নোট করে পড়া উচিত? ম্যাথমেটিক্স রুলস গুলো নোট করে ফেলতে হবে, গ্রামাটিক্যাল রুলস গুলো নোট করতে হবে। তারপর হলো বাংলাদেশ বিষয়গুলি যে রিসেন্ট ডেটাগুলো আছে সেগুলো নোট করে পড়া উচিত। তারপর বাকি সাবজেক্টগুলো যে জিনিসগুলো মনে রাখা কঠিন, ডিফিকাল্ট ইনফরমেশন, বিশেষ করে ডিজিজ, সেগুলো নোটস করে পড়া উচিত। এই তো। ইংলিশে 0 থেকে কিভাবে হিরো হবেন, এরকম একটা প্রশ্ন একজন করেছেন, কানিজ ফাতেমা। 0 থেকে কিভাবে শুরু, 0 থেকে শুরু করার একটা উপায়, সেটা হলো ভোকাবুলারি পড়া শুরু করা প্রথমে। আর একটি হলো মাস্টার্স বইটা পড়তে পারেন। মাস্টার্স বইটাতে রুলস গুলো আছে, সেগুলো রুলস গুলো কভার করে ফেলুন প্রথমে। তারপর প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই বইটা আর মাস্টার্স বইটা টপিক ধরে ধরে পড়ুন। পড়ার পরে তারপর হলো পাশাপাশি ভোকাবুলারি পড়ুন। এই 3টা বই একটু কভার করেন, দেখবেন যে অল দ্য টাইম আপনি খুব সহজেই এগিয়ে যাচ্ছেন, ওকে। সো আরো প্রশ্ন আমি নিব। প্রাইমারির জন্য কিছু বলুন। আসলে প্রাইমারি পরীক্ষার ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হলো যে আপনাকে বিশেষ প্রিলির যদি একটা কমপ্লিট প্রিপারেশন নিতে পারেন, বিশেষ প্রিলির একটা কমপ্লিট প্রিপারেশন আপনাকে প্রাইমারিতে অনেকখানি হেল্প করবে। আর শুধু প্রাইমারির জন্য পড়লে আপনি এই জায়গায় লুজার হবেন, ওকে। সব থেকে কঠিন প্রিপারেশন হলো বিশেষ প্রিলির প্রিপারেশন বাংলাদেশের পার্সপেক্টিভে জবের জন্য। ওই জায়গাটায় যদি আপনি একেবারে ডিটেলস প্রিপারেশন নিতে পারেন, তাহলে আর আপনার ওই প্রাইমারিতে সমস্যা হবে না, ওকে। টপিক ওয়াইজ খাতায় লিখে সেটা নোট করে সিলেবাস শর্ট করে নেওয়াটা কতটা এফেক্টিভ? খুবই এফেক্টিভ, ভালো। টপিক ওয়াইজ পড়া যেতে পারে, কিন্তু অনেক সময় প্রশ্ন দেখবেন টপিকের বাইরে চলে আসছে, সবসময় ক্যাচ করতে পারবেন না, বাট টপিক ওয়াইজ করলে ভালো। ভালো বলছেন, টপিক ওয়াইজ করলে ভালো।
আমি অবশ্য সাবজেক্ট ওয়াইজ ধরে যা যা আমার মনে থাকতো না সব লিখে ফেলতাম, বেশি বেশি করে লিখলে বেশি মনে থাকে। বুক লিস্টটা একটু বলবেন, প্রিলি পাস প্লাস লিখিত বুক লিস্ট। বুক লিস্টের ভিডিও দেয়া আছে, আমি কিন্তু এতক্ষণ ধরে অনেকবার বুক লিস্টের এই বইয়ের জন্য এইটা পড়বেন, এই বইয়ের জন্য এটা পড়বেন, এটা বলছি, সো এটা বারবার বলতে চাচ্ছি না। ওকে, স্বপন আহমেদ, আপনি তাহলে প্রিসেপ্টর ম্যানুয়াল পড়তেছেন তাই না? ওকে, খুব ভালো, হ্যাঁ বইটা খুব ভালো, আপনি ঠিকই বলেছেন। প্রিসেপ্টরস বইটা খুব ইলাবোরেটলি ডিসকাস দ্য ওয়েজ অর টেকনিক্স ফর ট্রান্সলেশন। আজিমপুর থেকে শুনছেন? আজিমপুরে একসময় আমি ছিলাম। অনুবাদ শিখতে প্রথমে কি করতে হবে? অনুবাদ ভোকাবুলারি আগে শিখে রাখবেন, আর অনুবাদের জন্য কি করতে হবে? সেন্টেন্স ভেঙে ভেঙে করে শিখতে হবে। ওকে, একজন প্রশ্ন করেছে মাসুদ জন্য, আমার অনার্সের সিজিপি অনেক কম, 2.5 এর নিচে, বিসিএস এর জন্য কি কোনো সমস্যা হবে? আশা করি সমস্যা হবে না, সার্কুলারে একটু দেখে নেবেন যে শিক্ষাগত যোগ্যতা কি চায়, হ্যাঁ, সো সমস্যা হবে না। আমাকে প্রশ্ন করেছেন সঞ্জিদ আহমেদ সোহান, আপনি পুলিশে কেন যাননি? অপরচুনিটি কস্ট বলে একটা বিষয় আছে, আমার সব ক্যাডারে যেতে মন চায়। আমার কেন যদি মনে হয় যে পুলিশ হলে ভালো হইতো, আনসার হলে ভালো হইতো, ফরেন ক্যাডার হলে ভালো হইতো, সবই হইতে মন চায়। তো মানুষ তো একসাথে সব করতে পারবে না, এটাই তো অপরচুনিটি কস্ট, সুযোগ ব্যয়। সো এই জন্য একটা ক্যাডারে চলে আসতে হয়েছে। ওকে, আবার ক্যাডার চয়েস অনুযায়ী মানুষ যা চায় তাই তো অনেক সময় পায় না, যদিও আমি আমার প্রথম চয়েসটাই পেয়ে গেছি। সো একসাথে সব হওয়া যায় না, হ্যাঁ। আহ, উত্তরণ কেরিয়ার অ্যান্ড স্কিল, হ্যাঁ একজন আকমল হোসেন লিখেছেন, ভালো। ফোনটা সোজা করে ধরেন। থ্যাংক ইউ ফর সাজেশন, একজন তাই বলেছে। এখন কি আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে? আমি এখন বসেছিলাম, বসে থাকতে একটু বোর্ড হয়ে গেলাম, তাই একটু দাঁড়ালাম। Right. হ্যাঁ, এখন যেহেতু প্রিলিতে শাহেদ আল হাবিব বলেছেন যে প্রিপারেশন নিচ্ছি শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে, মোনায়েম হোসেন, আপনাকে আহ, অভিনন্দন। আপনি বেশ ভালো একটা জায়গা থেকে পড়াশোনা করছেন। আমি স্পেসিফিক কিছু, আচ্ছা প্রশ্ন নেই। বাংলা সাহিত্যের কোন রেফারেন্স বই এবং আন্তর্জাতিকের কোন রেফারেন্স বই পড়েছেন? আমি একটু আগে বলেছি যে বাংলার জন্য আমি লাল নীল দীপাবলি, তারপরে হলো কত নদী সরোবর, এই দুটো বই পড়েছি। আরো রেফারেন্স বই পড়েছি, আর সাহিত্য তো অনেক পড়েছি। ইউনিভার্সিটি যখন ছিলাম তখন আহ, নজরুল, রবীন্দ্রনাথ, তাদের যে নোভেলস গুলো, উপন্যাস গুলো, সেগুলো তো পড়েইছি। সঞ্চয়িতা পড়েছি। তো সাহিত্য পড়তে আমার সবসময় ভালো লাগতো। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসগুলো পড়েছি, বিভূতিভূষণের লেখা পড়েছি। তো এগুলো তো রেফারেন্স বই, তাই না? তো এই যে এই বইগুলো আপনারা পড়বেন, হ্যাঁ, বিখ্যাত। এই রিলেটেড আমার ভিডিও আছে আমার আমার পেজে ইউটিউবে, মানে মোটামুটি আপনাদের যে জিজ্ঞাসা সেই রিলেটেড সব ভিডিও আছে। ইউ ক্যান অ্যাক্সেস দিস ভিডিওস, রাইট? আচ্ছা, আর একটু প্রশ্ন নেই, সেটা হলো মেন্টাল অ্যাবিলিটির জন্য কোন বইটা নিতে পারি? মোহাম্মদ হাবিব মোল্লার প্রশ্ন। মেন্টাল অ্যাবিলিটির জন্য ওরাকল মেন্টাল অ্যাবিলিটি বইটা অন্যান্য বইগুলোর থেকে আমার কাছে একটু বেশি সহজ এবং এফিশিয়েন্ট মনে হয়েছে। এর পাশাপাশি অ্যাসুরেন্স নিতে পারেন, এই দুটো বই এনাফ হবে। প্রথমে একটা বই আগে করেন, টাইপস গুলো ভালোভাবে করেন। আচ্ছা, আপনাদের বলে রাখি, আমি কিন্তু একটা এপিসোড বর্তমানে রান করছি, যে বিল্ডিং ভোকাবুলারি স্টোরেজ উইথ আরিফ, যেটা কিন্তু এখন 26 এপিসোডের পরে 27 এপিসোড হয়ে গেছে, ইউটিউবেও দেয়া আছে। সো আপনারা যেটা করতে পারেন, যে আপনারাও ওই ওয়ার্ড স্মার্ট বইটা নিতে পারেন, প্রিন্সটন রিভিউ এর মেইন বইটা। তারপর আমার সাথে সাথে ভোকাবুলারির ওই প্র্যাকটিস গুলো রেগুলার করতে পারেন, 1 থেকে 26। যারা এখনো শুরু করেনি সেটা দেখতে পারেন, যে একটা 10 মিনিটস এর ভিডিও। সো এটা একটা মানে কোলাবোরেটিভ অ্যাপ্রোচ হতে পারে, যে আমিও আবার রিভিশন করলাম, আপনারাও আমার সঙ্গে সঙ্গে থাকলেন। সো এটা একটা ভোকাবুলারি বাড়ানোর উপায়। এবং ওই ভিডিওগুলোতে কমেন্টে আপনি কি করেন, ওই ওয়ার্ডস গুলো ব্যবহার করে সেন্টেন্স নিজের মতো করে বানিয়ে আপনি আবার ওই জায়গায় কমেন্ট করেন, তাই না? তাহলেই তো হলো, তাহলে প্রিপারেশনটা হয়ে গেল। একজন প্রশ্ন করেছেন কোর্স শুরু করবেন কবে থেকে? সো একটা কোর্স বর্তমানে অনগোয়িং চলছে, ইউ ক্যান জয়েন
হ্যাঁ, আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আপনি সেখানে জয়েন করতে পারবেন। 47তম বিসিএস নিয়ে কিছু বললেন না কেন? কি বা বলার আছে? বিসিএস গুলোর মতোই চলবে, রাইট? সো সেখানে আমি কিছু বলছি না। পত্রিকা পড়ার নিয়মটি আরেকবার বলবেন কিনা? পত্রিকা পড়ার একটাই ওয়ে, সেটা হলো যে কোন কোন জায়গাগুলোতে আপনি ফোকাস করবেন সেই জায়গাগুলো ফিক্স করা, মানে এডিটোরিয়ালটা পড়তে হবে ভালোভাবে। তারপর হলো হেডলাইন, যে কোনো নিউজগুলোর হেডলাইন গুলো, টাইটেল গুলো সবগুলো একবার করে একটু স্কিম থ্রো করতে হয়। তারপর ইন্টারন্যাশনাল পাতাটা একটু রেগুলার প্রতিদিন পড়তে হবে। হ্যাঁ, এই দুইটা পাতা প্লাস হলো খেলাধুলার পাতাটা একটু দেখলেন। হ্যাঁ, মেসি কেমন খেলছে, রোনালদো, হ্যাঁ, এই খেলাগুলো দেখলেন, বাংলাদেশ ক্রিকেটের কি অবস্থা, এই বিষয়গুলো। হ্যাঁ, টেনিসে ইউএস ওপেনের কি অবস্থা, ফ্রেঞ্চ ওপেনের কি অবস্থা, সো এই জিনিসগুলো একটু জানলেন। আমি আরো কিছু প্রশ্ন নিতে পারি। পড়াশোনা ছাড়াও আপনারা যে কোনো বিষয়ে আমাকে জিজ্ঞেস করতে পারেন, কেরিয়ার রিলেটেড। একজন প্রশ্ন করেছেন যে আমি কি নূর মোহাম্মদ কলেজের ছাত্র ছিলাম কিনা। না, আমি নূর মোহাম্মদের শিক্ষক ছিলাম, ছাত্র ছিলাম না। ওখানকার ছাত্র হতে পারলে আমার ভালোই লাগতো। মানে কলেজটাতে পড়াতে যে দেখলাম যে এত ভালো একটা কলেজ, এত ভালো ডিসিপ্লিন। বাংলা সাহিত্য কি পুরো পড়েছেন নাকি শুধু সামারি? আচ্ছা, আমি এই প্রশ্নটা নিতে পারি। 10 থেকে 12 ঘন্টা? হ্যাঁ, আমি একটা সময় 12 ঘন্টা করেও পড়েছি। ইনায়া করিম বলেছেন যে আপনার সব নোট খাতা আমাকে দিয়ে দিন, কক্সবাজার থেকে দেখছি। আসলে আমার সব নোট খাতা যদি আমি আপনাকে দিয়ে দিই, তো আমি তো নিজে শূন্য হয়ে যাব। আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, দেন আই উইল ট্রাই। লাস্ট বিসিএস বলছেন যে ওনার 32 বছর হতে 6 মাস আছে, বিসিএস ট্রাই করতে চাই। হ্যাঁ, ট্রাই করুন, একবার ট্রাই করা উচিত। আর বিসিএস নন করার থেকেও কিন্তু অনেক ভালো ভালো চাকরি পাওয়া যায়। সো এই জায়গাটা ভালো। ওকে, কষ্ট করবেন, এখানে রিটার্নটাও হাই আমার মনে হয়। ARS শাওন অমর একুশল থেকে। অমর একুশলে আমার অনেক স্মৃতি। আমি রফিক 614 নম্বর রুমে ছিলাম। তো একুশলটা আমার জীবনের একটা টার্নিং পয়েন্টের জায়গা। ওই জায়গায় আসলে আমি নিজেকে নতুন করে আইডেন্টিফাই করতে পেরেছি, আবিষ্কার করতে পেরেছি। আসলে মানুষ চাইলে অনেক কিছু করতে পারে। হ্যাঁ, মানুষের ভিতরে অমিত সম্ভাবনা আছে। আপনাকে শুধু যেটা করতে হবে সেটা হলো কনসিস্টেন্টলি আপনাকে নিজেকে ছাড়িয়ে যেতে হবে। এটা হলো ফ্যাক্ট। সো ARS শাওন, আপনার প্রতি অনেক শুভকামনা রইল। আমি আরো কিছু প্রশ্ন নিতে পারি। একজন প্রশ্ন করেছে আপনার কোনো কোর্স কি চলমান আছে? হ্যাঁ, আমার একটা কোর্স চলমান আছে, অনলাইন কোর্স। আমি আমার ছুটির দিনগুলোতে একটু সময় দিই। আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ইন দিস রিগার্ড। একজন বলছে যে বিসিএস ক্যাডার হওয়া ভালো নাকি কোনো প্রাইভেট অর্গানাইজেশন ও প্রাইভেট ইউনিভার্সিটির প্রফেসর হওয়া ভালো, টাকা কোনটাই বেশি? মেহেরুন নেসা এই প্রশ্নটি করেছেন। এগুলো ব্যক্তিগত ব্যাপার, যে আপনি প্রাইভেট জব করবেন নাকি গভর্নমেন্ট জব করবেন। এটা হলো আপনার লাইফ ডিসিশন, পার্সোনাল লাইফ, যে কোথায় গেলে আপনি স্যাটিসফ্যাকশন পাবেন। সো আমার এই ফিলোসফিক্যাল ব্যাপার স্যাপার, সে যেটা হলো যে আপনার কোথায় গেলে আপনার ভালো লাগবে। গভর্নমেন্ট সার্ভিসে একরকম, প্রাইভেটে আরেক রকম। প্রাইভেটে যেটা আছে সেটা হলো যে আপনার মূল্যায়নটা হবে কাজের মাধ্যমে, গভর্নমেন্ট সার্ভিসেও কাজের মাধ্যমে হবে। তবে গভর্নমেন্ট সার্ভিসে যেটা থাকবে সেটা হলো যে আপনার উপর অনেকগুলো দায়িত্ব থাকবে, যেটা ইমপ্লাইড, বোঝা যাবে না। যেমন আপনি যখন বিসিএস ক্যাডার হবেন, দেশের প্রতি আপনার সাধারণ মানুষের তুলনায় দায়িত্ব যাবে কয়েক গুণ বেড়ে। ঠিক আছে, আপনার লাইফস্টাইলটা হতে হবে তখন সেরকম, যাতে করে আপনি আপনি যেহেতু অনুকরণীয়, বিশেষ ক্যাডাররা একটা সামাজিক মর্যাদা বোধ আছে এই দেশে, সেই ক্ষেত্রে তার কাজ, কর্ম, আচার আচরণ এতটাই বেশি শোভনীয় এবং সুচারু হতে হবে, যেটা আপনার জন্য বার্ডেন হবে কিনা সেটা কিন্তু আপনার আগে থেকে চিন্তা করতে হবে। আপনি পলিশড ওয়েতে ভাইবা দিয়ে ক্যাডার হয়ে গেলেন, বাট ওই বিহেভিয়ারটা আপনার পুরো লাইফ লং ক্যারিয়ারে ধরে রাখতে পারবেন কিনা, ইন্টারনাল অ্যাট্রিশন হবে কিনা, সেটা আপনার বোঝা দরকার। যদি সেটা ধরে রাখতে না পারেন, তাহলে আপনার জন্য সাস্টেনেবল হবে না এই চাকরিটা। আপনার মনে হবে যে এত ফর্মাল ড্রেস আপ, এত রুলস রেগুলেশনস কেন আমি মানবো।
বাট যদি আপনার মনের ভিতর থেকে আসে তখন আপনার ওইটা ফিলিংস কিছুই হবে না, আপনার মনে হবে যে আমি তো এরকমই, আমার জন্য পারফেক্ট জায়গা। সো যখন মানুষের ডিজায়ার, মানুষের অ্যাট্রিবিউটস, মানুষের আম, সুপ্ত যে চরিত্রটা সেটার সাথে তার কর্মক্ষেত্র মিলে যায়, তখন সেটা সব থেকে ভালো চাকরি হয়। সরকারি চাকরিতে বেতন কম, হ্যাঁ, এই জায়গাটায় আপনার ওই সুযোগটা কম। প্রাইভেটে আপনার বেতন অনেক বেশি, প্রাইভেট সেদিকে ভালো না। গভর্নমেন্ট সার্ভিসে আপনার হলো কিছু সুবিধা আছে, অসুবিধা আছে, প্রাইভেটেও কিছু সুবিধা অসুবিধা আছে, সব দিকেই সমান। হ্যাঁ, আর সোশ্যাল স্ট্যাটাস যেটা, সেটা ডিপেন্ড করে আপনার কাজের উপর। যেখানেই যান, আপনাকে সার্ভিসটা ঠিকভাবে দিতে পারলে সেখানেই সম্মান আছে। হুম, সব জায়গায় সমান। আচ্ছা, নিউজ পেপার পড়লে কি কি উপকার হয়? নিউজ পেপার পড়লে অনেক উপকার হয়, যেমন আপনার ভোকাবুলারি স্টোরেজটা বাড়ে, ওখানে খুব ভালো ভালো শব্দ দেওয়া হয়। আর আপনার বানানটা ডেভেলপড হবে, দেখবেন যে বানান আর ভুল হচ্ছে না। ঠিক আছে, তারপর আপনার নিউজ পেপার রেগুলার পড়লে যেটা হবে, আমি একটা ঘড়িটা দেখে নেই, প্রায় 1 ঘন্টা লাইভ হয়ে গেছে, ও মাই গুডনেস। আপনি বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত থাকবেন। হুম, আপডেট হবে, আপনার মাথার ভিতরে নলেজটা আপডেট হবে। একদিন প্রশ্ন করেছেন, ইজ মানি ইজ প্রপোর্শনেট টু পাওয়ার? আচ্ছা, পাওয়ার জিনিসটা, এটা একটা ভুল এবং ভ্রান্ত ধারণা। পাওয়ার বলে কোনো জিনিস হয় না, হয় রেসপন্সিবিলিটি। এই রাষ্ট্রকে আমরা রেসপন্সিবিলিটি দিয়েছি আমাদেরকে দেখাশোনা করার জন্য, রাইট? এটাকে বলে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি। তো সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতে আমরা চুক্তি করেছি রাষ্ট্র এবং নাগরিকের মধ্যে, যে রাষ্ট্র সার্টেন লিমিটস অফ পাওয়ার জনগণের কাছ থেকে কেড়ে নেবে, নিয়ে ইন রিটার্ন তাকে কি করবে, একটা সুস্থ সাধারণ জীবন যাপনের জন্য যা যা লাগে সবই দেবে। তো এটা চুক্তির অংশ। এই চুক্তির অংশে সরকার কি করে, সেই জিনিসটাকে রাষ্ট্রের পক্ষে এক্সিকিউট করে। সো তার মানে কি, মেইন ক্ষমতার উৎস তো জনগণ, রাইট? সো কেউ যখন বলে যে অমুক চাকরিতে পাওয়ার বেশি, তমুকে পাওয়ার বেশি, এটা ভুল। পাওয়ার তো আসলে উৎস তো জনগণ। ওকে, সো আপনারা সবাই কমেন্ট করেন যে আপনারা আহ, আপনাদের প্রশ্নের উত্তরগুলো পাচ্ছেন কিনা, বা এই লাইভটা লাইভ যে করছি এটা ফ্রুটফুল হচ্ছে কিনা। ওকে, ইমন বিশেষ বলছে, নিজের নামের সাথে বাবা মায়ের ভোটার আইডি কার্ডের নামের অমিল থাকলে কি ইনকোয়ারিতে কোনো প্রবলেম হবে স্যার? নামের অমিল থাকলে তো অবশ্যই প্রবলেম হবে। আপনার যেটা করা উচিত, ইন দ্য মিন টাইম নির্বাচন অফিস বরাবর আবেদন করে, অনলাইনেই করা যায়, কারেকশনের আবেদন দেন। আপনার সার্টিফিকেটে যেই নাম আছে আপনার বাবার এবং মায়ের, সেই অনুযায়ী আপনার বাবা ও মায়ের নামটা মিল থাকতে হবে। আপনাকে এগুলো কারেকশন করে নিতে হবে। ডকুমেন্টসে আপনি যা, বাস্তবে আপনাকে তাই হইতে হবে, মিলতে হবে, তাই না? প্রিলিমিনারি, মনিরুল রওশন ইমন, প্রিলিমিনারি ওভারকাম করার ট্রিক্স বলেন। প্রিলিমিনারি ওভারকাম করার ট্রিক্স হলো নতুন প্যাটার্নের সাথে নিজেকে মানিয়ে নেওয়া, প্লাস পড়াগুলো বেশি বেশি রিভিশন করা। কনফিউশন থাকা যাবে না, কনফিউশন মিনিমাম লেভেলে একটা থাকবেই, বাট যেটাকে যতটুকু মিনিমাইজ করা যায়। বই চেঞ্জ করবেন না, বারবার পড়বেন, আর ওই বইয়ের ভিতরেই যেটা করবেন সেটা হলো যে একটু অ্যাড করে নেবেন। নতুন যে ইনফরমেশন গুলো পাচ্ছেন সেগুলো আগের বইতেই অ্যাড করে নেবেন, না হলে যেটা হবে সেটা হলো যে নতুন জিনিস শিখতে শিখতে পুরনো জিনিস রিভিশন করার সুযোগ পাবেন। বিপিএডিসি সম্পর্কে কিছু বলেন। সো বিপিডিসি একটি আবাসিক ট্রেনিং, ঠিক আছে? আবাসিক ট্রেনিং মানে হলো এখানে লিভ করা যায় না, পুরোটা সময় এখানে থাকতে হয়। অফিসিয়াল ছুটির দিনগুলোতে বিষয়টা ভিন্ন। আর এখানে সকালে মর্নিং পিটি করতে হয়, বিকেলে খেলাধুলা স্পোর্টসের ব্যাপার থাকে, আর অনেক লার্নিং সেশন থাকে। তো সামগ্রিকভাবে সিভিল সার্ভিস অফিসারদেরকে বিভিন্ন ম্যানার্স, এটিকেট, রুলস, কিভাবে খেতে হয়, কিভাবে হাঁটতে হয়, পোশাক আশাক কিভাবে পরতে হবে, কিভাবে পরিপাটি ক্লিন থাকতে হবে, বিসাইডস স্কিলস গুলো, হাউ টু স্পিক ইন বেঙ্গালি এন্ড ইংলিশ, হ্যাঁ, ফ্লুয়েন্টলি। তারপরে প্রেজেন্টেশন স্কিল গুলো শেখানো হয়, কিভাবে প্রেজেন্ট করা যাবে। তারপর সার্ভিস রিলেটেড বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক নলেজ এবং থিওরিটিক্যাল নলেজ, এইগুলোকে সমন্বয় করে একজন কম্পিটেন্ট সিভিল সার্ভেন্ট বানানোর জন্য যা যা করা দরকার সব করা হয়। সো খুবই ইফেক্টিভ ইনস্টিটিউশন বাংলাদেশের মধ্যে।
হ্যাঁ, এই রিলেটেড ফাউন্ডেশন ট্রেনিং রিলেটেড সব থেকে অ্যাপেক্স প্রতিষ্ঠান হলো বিপিএডসি, এবং এটা 6 মাস কিন্তু। সো 6 মাসে আসলে ইভলভিং একটা ব্যাপার ঘটে, সেটা হলো যে আমি নিজেই আমার মধ্যে চেঞ্জটা বুঝতে পারতেছি। আমি যখন বিপিএডসি তে প্রথম আসি, সেই আমি আর এখন গ্রামের মধ্যে অনেক পার্থক্য আছে। ফিজিক্যালি অনেক ফিট হয়ে গেছি, অনেক বেশি স্ট্রেস নেওয়ার মতো মেন্টাল ক্যাপাসিটি তৈরি হয়েছে, সাইকোলজিক্যালি এবং ফিজিক্যালি এই সময়ের মধ্যে অনেক চেঞ্জেস আসে। আচ্ছা, আই এম সরি, আমি ফোন অনেক নিচে নিয়ে ফেলেছি। ওকে, অলরাইট। মেহরুন্নেসা, থ্যাঙ্কস ফর ইউর সাজেশন। আচ্ছা আচ্ছা, আসিফুল ইসলাম বলেছেন যে অ্যাব্রোডে পড়াশোনা নিয়ে কিছু বলবেন। সিভিল সার্ভিসে বাইরে পড়াশোনা করার অনেক অবারিত সুযোগ। আপনি আইএলটিএস এ একটা ভালো স্কোর করলেই গভর্নমেন্ট অলওয়েজ রাজি আছে আপনাকে দেশের বাইরে পড়তে সুযোগ করে দেওয়ার জন্য। বেসিক্যালি যারা বিসিএস ক্যাডার, তারা আসলে পলিসি মেকার্স। রুট লেভেলে সরকার কি ইমপ্লিমেন্ট করবে সেটা মিনিস্ট্রিতে বসে পলিসি মেকিং এ চিন্তা ভাবনা করাটা হলো সিভিল সার্ভেন্টের মেইন কাজ। দে আর অ্যাকচুয়ালি thinkers. So thinkers should read, right? They should update their knowledge base so that they can take the right decision at right time. So you need to have proper understanding of the complex world. So that's why you need to go abroad. And our government is very much willing to facilitate you with scholarships, right? With other opportunities, like you can take study leave, right? It means you will get the salaries, right, along with other benefits while you are studying abroad. বিদেশে পড়ার সময় আপনারা স্যালারিও পাবেন, হ্যাঁ, অন্যান্য যা যা আছে সবই পাবেন। তার মানে বাইরে পড়তে যাওয়ার সময়টা আপনার কি হবে, চাকরিকাল হিসেবে কাউন্ট হবে। তো বাইরে পড়াশোনা করাটা একটা সার্ভিস। যেমন আমার আই হ্যাভ এ প্ল্যান, এখানে চাকরিটা স্থায়ী হয়ে যাওয়ার পর 2 বছর পর চাকরি স্থায়ী হয়, তারপরে আমার যে এমএস থিসিস সেই রিলেটেড আমি পিএইচডি পার্সু করতে বাইরে চেষ্টা করব। আইএলটিএস দিয়ে স্কোরটা রেডি রাখতে হবে, দেন ইজি সরকারকে জানাতে হবে। হ্যাঁ, এই আর কি প্রসেস আছে, অ্যাপ্লিকেশন করতে হবে স্কলারশিপের। এগুলো অস-8 স্কলারশিপটা ভালো, আরো অনেক স্কলারশিপ আছে। গভর্নমেন্ট এমপ্লয়ীদেরকে প্রায়োরিটাইজ করা হয়। অলরাইট, অলরাইট, আরো কিছু প্রশ্ন নেই? ওকে, বিশেষ ব্যতীত আর কয়টি চাকরি পেয়েছি? বিশেষ ব্যতীত আমি আরো 2-3টা চাকরি পেয়েছি। আপনার হলো বিশেষ যদি আপনি কোয়ালিফাই করতে পারেন তাহলে অনেক চাকরি হবে, কোনো সমস্যা নেই। সো আমি আর 10 মিনিটস এর মতো সময় নিব। এর মধ্যে আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে, ইউ ক্যান আস্ক মি, আই এম রেডি টু টেক কোয়েশ্চেন্স ফ্রম ইউ। এবং আপনারা অনেক ধৈর্য দিয়ে আমাকে ধৈর্য ধরে আমাকে শুনেছেন, সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর মোটিভেশনের যে বিষয়টা, সেটা হলো যে দিন শেষে পরিবার একটা ফ্যাক্ট। সো পরিবারের মানুষজন যদি আপনাকে সঙ্গ না দেয়, সেই ক্ষেত্রে নিঃসঙ্গতা একটা কাজ করবে। ওই জায়গাটায় তখন মোটিভেশন ধরে রাখা কঠিন হবে, চাপ লাগবে। বাট অ্যাজ ফার অ্যাজ দি ফ্যামিলি মেম্বার্স আর উইথ ইউ, no one can actually halt you. So try to make contacts with your parents so that you can feel comfortable with your readings, and তাদেরকেও বুঝাই রাখবেন যে হ্যাঁ, আমি ভালোভাবে পড়ছি। So there is nothing to be worried about. রাজ ভাই প্রশ্ন করেছেন, বাসায় থেকে বিসিএস প্রিপারেশন নেওয়া সম্ভব? অবশ্যই সম্ভব। আমি তো আমার ইউনিভার্সিটির হলে যখন ছিলাম, আমার যে ইউনিভার্সিটির যে লাইব্রেরি, সেন্ট্রাল লাইব্রেরি, ওটা জীবনে যাইনি আমি। ওই আমার রুমের ভিতরে টেবিলে বসে বসে পড়তাম। পড়তে হবে, যে বই কালেক্ট করতে হবে, পড়তে হবে, যে কোনো জায়গা থেকে পড়তে হবে। বাসের মধ্যে বসে পড়া যায়, যেখানে খুশি পড়া যায়। বাসায় পড়েন, অফিসে পড়েন, যেখানে পড়েন, পড়তে হবে। বিশেষ ক্যাডারদের একটা অ্যাটিটিউড থাকবে যে কি কি পড়া লাগবে আর কি বই পড়া লাগবে, নিয়ে আমাকে এনে দাও, আমি পড়ে দিচ্ছি। এই অ্যাটিটিউড যদি আপনি গ্রো করতে না পারেন, তাহলে তো হবে না, রাইট? আপনাকে আপনার আইডিয়া থাকবে এরকম যে কি কি পড়া লাগবে, কি পড়া লাগবে,
আমাকে আমাকে দাও, বা আমি কালেক্ট করতেছি, তারপর তুমি প্রশ্ন করো। এই অ্যাগ্রেসিভনেস আপনার পুরো করতে হবে। 50তম বিসিএস কবে নাগাদ সম্ভাবনা আছে? লেটস সে এটা তো আপনার নভেম্বর, এই জানুয়ারির দিকে হয়ে যেতে পারে সার্কুলার, বা তার 1 মাস পরে। এক্স্যাক্টলি তো আমি বলতে পারছি না, বাট দ্যার ইজ এ পসিবিলিটি। 3 পাবলিকেশনের বই পড়া কি ঠিক? আমার কাছে ঠিক মনে হয় না। যে কোনো একটা বই পড়া উচিত ভালো দেখে, তারপর প্রাসঙ্গিক অন্যান্য যে তথ্যগুলো পাচ্ছেন সেগুলো নোটস নেওয়া, এটি হলো স্ট্যান্ডার্ড স্ট্র্যাটেজি। ওকে, সাবিহা আক্তার নিশু, from which class book should I start practicing math? You can start class 8, from class 8, and ideally class 9 and 10, right? বিসিএস এবং ব্যাংক প্রিপারেশন একসাথে নেওয়া সম্ভব? হ্যাঁ, ডেফিনেটলি সম্ভব, সমস্যা নেই তো। সিলেবাস তো মোটামুটি আমার কাছে মনে হয় বিসিএস এর সিলেবাসের থেকেও কম সিলেবাস ব্যাংকের, বাট bank preparation is highly concentrated in practicing maths, elaborate maths. আপনাকে সময় কম দেবে, কিন্তু ম্যাথ করতে হবে অনেক জটিল এবং বড়। সো ম্যাথ বেশি বেশি প্র্যাকটিস করবেন। খায়রুলস অ্যাডভান্স ম্যাথ, এই বইটা ভালো করে করবেন। ওকে, ম্যাথ বেশি করে পড়তে হবে তখন। একাডেমিক্স আর পাশাপাশি বিসিএস কিভাবে নিব? যেমনটা আমি নিয়েছি, আমি যেটা করতাম সেটা হলো, যখন পরীক্ষা আসতো ডিপার্টমেন্টের, সেই পরীক্ষার পড়াটা পড়তাম, আর যখন পরীক্ষা একটু দূরে থাকতো তখন বিসিএস পড়তাম। দুইটা মিলে একটা কাবার দিতাম একসঙ্গে। আর দিনের অবসর সময়টা বিসিএস এর জন্য পড়তাম, আর যেটা ভর দুপুর পড়ার সময়, যে সন্ধ্যাটা, এই সন্ধ্যার সময় আমি আমার ডিপার্টমেন্ট পড়তাম, আর দুপুরবেলা বিকেলবেলা বিসিএস পড়তাম। এইভাবে পড়তাম আর কি, দুইটা মিলে ঝেলে একসাথে। আর সবগুলো ক্লাস করতাম ইউনিভার্সিটি, যাতে করে অ্যাটেন্ডেন্স মিস না হয়। আর ক্লাসে, আমি ক্লাসের মধ্যেও বিসিএস এর পড়া পড়তাম ইউনিভার্সিটি যখন ছিলাম। বাট ক্লাসের মধ্যে বিসিএস এর বই পড়ছি, বাট স্যার যা বলছে সেটার দিকেও আবার নজর রাখতাম, মানে একসাথে দুইটা জিনিস করতাম। আমার এটা মাল্টি ডাইমেনশনাল ক্যাপাসিটি, যে আমি একসাথে 2 থেকে 3টা জিনিসে মনোযোগ দিতে পারি, সেটা আমি পেরেছিলাম। সো আপনারা একটু সব দিকেই খেয়াল রাখবেন। রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, বিশেষ করে আত্মীয় স্বজনের ক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটে কোনো সমস্যা হবে কিনা, সেটা তো সময় বলে দেবে সমস্যা হবে কিনা। তবে আপনার যেটা করা উচিত, একজন এই প্রশ্নটা করেছে যে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড সমস্যা হবে কিনা। সমস্যা হয় না তো, কোনো কিছুতে কোনো সমস্যা হয় না। আমার মনে হয় যে আপনি আপনার প্রিপারেশনটা রাখুন, পরে ভবিষ্যতে কি হবে সেটা তো ভবিষ্যৎ। ওকে, সমস্যার কথা না, কোনো কিছুতে কোনো সমস্যা নেই। অনার্সের কোন বর্ষ থেকে বিশেষ প্রস্তুতি নেওয়া ভালো হবে? সেকেন্ড ইয়ার। ওকে, আচ্ছা, লামিয়া শামস লিলি, হোয়াটসঅ্যাপ নম্বর কই পাবেন? আমি বলে দিচ্ছি, 01575197106। এটা আমার গভর্নমেন্ট অফিসিয়াল নাম্বার। আমি যেখানে চাকরি করি, গাজীপুর ডিস্ট্রিক্ট অফিস, সেখানকার ওয়েবসাইটে গেলেও আপনি এই নম্বর পাবেন। সো আমাকে এই নম্বরটা 24 ঘন্টা অন রাখতে হয়। গভর্নমেন্ট অফিসারদেরকে 24 ঘন্টা তাদের সার্ভিস লাইন অন রাখতে হয়। সো ইউ ক্যান নক মি এনি টাইম, বাট আমি চেষ্টা করবো আমার ফ্রি সময় সেটা রিপ্লাই দেওয়ার। ওকে স্যার, একাডেমিক পড়াশোনায় কি অনেক বেশি ফোকাস রাখতে হবে, নাকি সিজি মডারেট রেখে পাশাপাশি জবের পড়াশোনায় ফোকাস করা যাবে? আমার বিশেষ ভাইবে বোর্ডে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আমার ইউনিভার্সিটিতে সিজিপিএ কত। তো সেখানে অনার্সে আমার সিজিপিএ ছিল 3.70, মাস্টার্সে 4/4। এই জিনিসটা যখন আমি ওখানে বললাম, তার সঙ্গে আমার ভাই যে আমি একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে পেরেছিলাম, এটা মিলে যে একটা সিচুয়েশন তৈরি হলো। সো দে হ্যাভ ডিসাইডেড টু রিলাই অন মি অন দ্যাট ফ্রন্ট। সো তখনই আসলে একটা ভালো নম্বর পাওয়ার চান্স থাকে। বিশেষ ভাইবা বোর্ডে আপনি খুব ভালো দিচ্ছেন, বাট একটা সার্টেন মোমেন্টে যে যদি আপনি বলেন আপনার সিজিপি এটা বিলো 2.5 বা বিলো 3, তাহলে এই জিনিসটা একটু ভালো ম্যাচিং হয় না। So CGPA should be more than 3.5. You need to try hard and so
to achieve the CGPA more than 3.5, রাইট? যত ভালো হয় তত ভালো। আমি তো ওইটাই বললাম, বিসিএস ক্যাডাররা হলো থিঙ্কার, পলিসি মেকার্স, পলিসি মেকিং এর সঙ্গে তারা যুক্ত থাকে পার্শিয়ালি কিছুটা হলেও। রাজনৈতিক ব্যক্তিবর্গরা পলিসি মেকার্স, বাট সিভিল সার্ভেন্টস অ্যাসিস্ট দি পলিসি মেকার্স টু মেক পলিসিস। ওকে, আচ্ছা আমি দুঃখিত, সবার সব প্রশ্নের উত্তর দিয়ে আমার জন্য ডিফিকাল্ট। আমি চেষ্টা করছি একে একে সবগুলোর উত্তর দেওয়ার, রাইট? সো মাল্টিপল কোয়েশ্চেন, অনেক প্রশ্ন হয়ে যাচ্ছে একই সঙ্গে, সো এই জন্য আমার জন্য। জ্যাকসন চাকমা বলছেন আমি ম্যাথে দুর্বল, কিভাবে প্রস্তুতি নিলে ভালো হবে স্যার? ওই যে 9-10-এর বোর্ড বইগুলো ভালো করে করেন, ইন্টারমিডিয়েটের ম্যাথ আর একটু অ্যাডভান্স, ওগুলোও কিছু করতে পারেন। যেমন ইন্টারমিডিয়েটের বিন্যাস সমাবেশ বইটা কেতাবলীর বই থেকে, আফসার উদ্দিনের বই থেকে পড়া যেতে পারে। বীজগণিত, পাটিগণিত, এগুলো একটু 9-10-এর বইটা ভালো করে করেন। একজন একটা ভালো প্রশ্ন করেছে, আজকে সকাল থেকে কিরকম দিন কেটেছে আপনার? আমার সকালে উঠতে হয় অ্যারাউন্ড 5টার মধ্যে। 5টায় উঠে আমরা হলো 5:30 মধ্যেই আমরা ইয়েতে চলে যাই, মর্নিং পিটি। মর্নিং পিটিতে আমাদের প্রায় 2.5 কিলোমিটার, 2.6 কিলোমিটার আমাদের দৌড়াতে হয়। এই চত্বরটা আমাদের হলো পিএটিসির একটা জগিং ট্র্যাক আছে, সেখানে আমি দৌড়াই 1 রাউন্ড। তারপরে আমাদের এক্সারসাইজ করতে হয়, 6টার মতো এক্সারসাইজ করি। তারপরে 7:30-র মধ্যে আমাদের ব্রেকফাস্ট করতে হয়। তারপর আমরা ক্লাসে চলে যাই, বিভিন্ন সেশনে আমরা অ্যাটেন্ড করি। এই তো বিকালবেলায় স্পোর্টসের পরে রাতে ডিনার, এবং এই তো আপনাদের সাথে এখন কানেক্টেড আছে। দিনটা আজকে ভালো কেটেছে, কারণ আমাদের আজকে কোনো এক্সামস বা কিছু ছিল না বহুদিন পর। আমাদের অনেক অ্যাসাইনমেন্টসও থাকে, পরীক্ষা থাকে। মানে এখানে আমাদের এফটিসিতে প্রায় 26টা সাবজেক্টের উপর পড়াশোনা করতে হচ্ছে, একটা মাস্টার্সের সমান পড়াশোনা। ওকে, অ্যালং উইথ দি আদার অ্যাক্টিভিটিস। সো দীর্ঘদিন পর আজকে চাপ ছিল না, সেই কারণে হয়তো আপনাদের সঙ্গে যুক্ত থাকতে পারছি। সো ইট ওয়াজ আ ভেরি নাইস ডে সো ফার। ইটস আ ভেরি নাইস ডে সো ফার। ওকে, জিকের জন্য কি স্যার শুধু MP3 পড়লেই হবে? MP3 পড়লে হবে, বাট এর পাশাপাশি পত্রিকা এবং একটু বিষয়গুলোর আপডেট থাকতে হবে। ওকে, MP3 তো আপডেট হবে না, প্রতি মাসে মাসে হবে। সো কিছু কিছু জিনিস আছে, যেমন র্যাঙ্কিং গুলো, বাংলাদেশের বিভিন্ন গ্লোবাল ইন্ডেক্স, সেগুলোতে র্যাঙ্কিং কত, এগুলো তো আপডেট থাকতে হবে। ওকে, একজন প্রশ্ন করেছে ইংরেজিতে মানে আপনাদের বেশি সমস্যা। আমার একসময় ইংরেজিতে খুব দুশ্চিন্তা ছিল, বাট এটা কাটিয়ে উঠতে পেরেছি, আপনারাও পারবেন। বিপিএডিসিতে সহকারী পরিচালকের চাকরি কেমন? খুবই ভালো। এখানকার বিপিএডি হয়ে গেলে তাহলে আপনারা ক্যাডারদেরকে ট্রেনিং দেওয়া হবেন, ক্যাডারদের উপর খবরদারি করতে পারবেন। ওকে, 6 মাসের মধ্যে ভালো করা সম্ভব কিনা নাইমুস সুমন বলেছেন। সম্ভব, আগে থেকে পড়ে রাখলে ভালো, বাট অনেক চেষ্টা করলে সম্ভব, ভালো করা সম্ভব। কেন সম্ভব না? অনার্স অধ্যয়নরত অবস্থায় আরিফিন সিদ্দিকী আরিফ বলেছেন, কি কি স্কিল অর্জন করলে বিসিএস এর জন্য ভালো প্রভাব পড়ে? কমিউনিকেশন স্কিল, মানে যেটাকে আমরা বলছি সফট স্কিল। সফট স্কিল বলতে প্রেজেন্টেশন স্কিল, তারপর হলো বিভিন্ন অ্যানালিটিক্যাল টুলস, যেমন SPSS, অ্যানালিসিস অফ আর, বিগ ডেটা অ্যানালিসিস, এক্সেল, মাইক্রোসফট এক্সেল, এগুলো শিখলে ভালো। ইউনিভার্সিটি থাকা অবস্থায় আপনি যদি কিছু কালচারাল অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত থাকতে পারেন, ম্যানেজমেন্ট স্কিল ডেভেলপ করতে পারেন, ডিবেট করতে পারেন, ঠিক আছে, অনেক কিছু করা যায়। আপনি ইংরেজি প্লাস আরো একটা অন্য একটা ভাষাও শিখে রাখতে পারেন। সো কোন জিনিসটা আপনার জন্য ভালো হয় সেই জিনিসটাতে ধীরে ধীরে যুক্ত হইতে পারেন। ওকে, এখন প্রশ্ন করেছেন আপনার নিজেকে কোথায় দেখার ইচ্ছা আছে। এখন এটা ডিপেন্ড করছে কোন সার্টেন টাইম এর পরে। ওকে, যেহেতু আমি দেখুন বিশেষ সিভিল সার্ভিসে জয়েন করেছি, সো দিন শেষে যখন আমি রিটায়ারমেন্টে যাব তখন আসলে বলার মতো যাতে একটা গল্প হয়, আমার যে পরবর্তী প্রজন্ম তাকে যাতে আমি বলার মতো একটা গল্প তৈরি করতে পারি,
যে কিভাবে বাংলাদেশ উন্নতি করেছে এবং সেই উন্নয়ন যাত্রায় আমি একটা কিভাবে অংশ হতে পেরেছিলাম, কিভাবে আমার কন্ট্রিবিউশনটা ইম্পর্টেন্ট আমার জন্য ছিল এবং দেশের জন্যও ছিল, সেই জায়গাটায় যদি আমি একটা ভালো উত্তর রেডি করে এখান থেকে বের হইতে পারি রিটায়ারমেন্টে, তো সেই জায়গাটাই আমি যেতে চাই আর কি। ডু ইউ কেয়া সরকার, ইয়া, ডু ইউ থিঙ্ক ট্রেনিং আ মেন্টাল প্রেশার এ থাকতে হয়? ট্রেনিং এর উদ্দেশ্যই তো আপনাকে হলো প্রেশারের মধ্যে রেখে একটা অ্যালাইনমেন্ট করা। প্রেশার না দিলে তো মানুষ ঠিক হয় না। স্বাভাবিকভাবে মানুষের যে পটেনশিয়ালিটিস সেটা প্রেশার না দিলে বের হয়ে আসে না। ওকে, আচ্ছা, মোহাম্মদ হাসান খান বলেছেন বিসিএস এর রিটেন ম্যাথ ভালো মার্ক না পাইলে কি ক্যাডার পাওয়া পসিবল? না স্যার, রিটেনের শোনেন, ক্যাডার পাওয়া না পাওয়া তো নির্ভর করছে টোটাল মার্কসটাতে আপনি কিরকম নম্বর অ্যাটেইন করতে পারছেন তার উপর, তাই না? সো টোটাল মার্কস যদি আপনার 10 নম্বরও কমে যায় তাহলে তো মার্জিনের বাইরে চলে যাবেন। সো সেই কারণে সব সাবজেক্ট ইম্পর্টেন্ট। আর যদি আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন তাহলে তো আপনি ওই জায়গাটায় অনেক নম্বর তুলে ফেলতে পারবেন, বা আর্টস ব্যাকগ্রাউন্ডের হলে আপনার তাহলে অন্য জায়গা থেকে নিতে হবে। সো সব সাবজেক্টেই যদি একটু মোটামুটি ভালো অ্যাভারেজের থেকে বেশি নম্বর পান না, তাহলে অ্যাভারেজ মানুষজনের থেকে এগিয়ে থাকা যায়। সো এটা হলো ফ্যাক্ট, খেলার পাওয়ার জন্য ভালো। সাবি আক্তার নিশি বলেছেন ন্যাশনালি 3.5 পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার স্যার, খাতা মূল্যায়ন করে না এখন। এর কম পয়েন্ট পেলে কি সমস্যা হবে? স্যার সর্বোচ্চ চেষ্টা করবো 3.5 পাওয়ার। যাই হোক, যেমনি হোক, যা আছে সিজিপি তার থেকে প্রতি বছর একটু একটু করে ভালো করার চেষ্টা করবো। 3.5 এর নিচে চলে আসলে যে আপনার লাইফ নষ্ট হয়ে গেল তা না, বাট চেষ্টা তো করতে হবে ভালোই করার। নিচের দিকে তাকানো যাবে না, সবসময় উপরের দিকে তাকাতে হবে। ডোন্ট লুক ব্যাক অ্যান্ড ডাউন। সো আপনারা ভালো থাকবেন। আমার এই লাইভটিতে আসার যে উদ্দেশ্য, আমি মনে করি যে মোটামুটি সফল হয়েছে। আমার সঙ্গে যারা পুরোটা সময় কানেক্টেড ছিলেন আপনারা ভালো থাকবেন। পরবর্তীতে অন্য কোনো লাইভে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, আর দিন বিভিন্ন ভিডিওস, হ্যাঁ, ইউটিউব এন্ড ফেসবুক, we will be connected together. Let's make something new, let's achieve something new in the upcoming months or years. So আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আমার জন্য আপনারা দোয়া করবেন যাতে করে এই ট্রেনিংটা মোটামুটি ভালোভাবে শেষ করে এটা শেষ করতে পারি। আর আপনারা সিভিল সার্ভিসে চলে আসেন, আমরা দেশের জন্য কাজ করতে পারবো একসঙ্গে। সো শুভরাত্রি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।